আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শরতের শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠান যারা দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সকলকে আমার আন্তরিক মুবারকবাদ এবং সুস্বাগত। আমাদের আশা আছে এরকম অনুষ্ঠান আরো করার। এটা আমাদের চতুর্থ পর্ব। আজকে আমার আমন্ত্রণে যারা সাড়া দিয়েছেন, হ্যালো, আজকে আমার আমন্ত্রণে যারা সাড়া দিয়েছেন তারা কবি শাহিন রেজা, বাংলাদেশ; ডক্টর সৈয়দ রনু, যাকে আমি ছন্দের জাদুকর বলে ডাকি, উনি হলেন বাংলাদেশের; তাজিমুর রহমান, ভারত; কবি মধুমিত, ভারত। আর আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে আমাদের সাথে আছেন জনাব সোহরাবউদ্দিন আকন্দ এবং আমি শাম্মী খান, এই অনুষ্ঠানের সভাপতি। আজকে সাহিত্য আড্ডা আমার আমন্ত্রণে যারা সাড়া দেওয়ার জন্য দেশবরেণ্য কবিগণকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমি এখন অনুরোধ করব সঞ্চালক সাহেব জনাব সোহরাবউদ্দিন আকন্দকে অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য। সবাইকে আবারও শুভেচ্ছা। ধন্যবাদ। আজকের এই সাহিত্য আড্ডার সভাপতি কবি শাম্মী খান। আমি মাস্ক পরেছি এজন্য যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, এখনো করোনা যায়নি তার ভয়াবহতা থেকে। এই জন্য এটি একটি আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা পড়ি, সবাইকে এটা একটা দেখানোর জন্য যে আমরা স্বাস্থ্য সচেতন হিসাবে থাকবো, নিজে বাঁচবো, অন্যদেরকেও বাঁচাবো। তো আজকে আপনাদের প্রথমেই আমি বলতে চাই শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যাটি আমাদের কাছে খুবই মনোজ্ঞ মনে হচ্ছে। এই সন্ধ্যায় আমাদের সাথে যারা আছেন তারা আছেন ছন্দের জাদুকর কবি শাহিন রেজা, একজন চমৎকার কবি, স্বনামধন্য কবি, সমকালীন কবি। আর আছেন একজন গুণী মানুষ, খুবই বড় ধরনের উঁচু মানের মানুষ, ডক্টর সৈয়দ রনু। উনি নানা দিকে উনি গুণী মানুষ। উনি একজন প্রকাশক, অন্য ধারার সম্পাদক এবং উনি গবেষণা করে থাকেন লোক সাহিত্য নিয়ে। উনি পিএইচডি করেছেন লোক সাহিত্য নিয়ে। আর আমাদের ভারত থেকে আছেন তাজিমুর রহমান, কবি তাজিমুর রহমান। উনি একজন সমকালীন কবি, উনি ভারতবর্ষের কবি। আচ্ছা, আর আছেন মধুমিতা কর্মকার। মধুমিতা কর্মকার খুবই গুণী মানুষ। তিনি একদিকে কবি, একদিকে কণ্ঠশিল্পী, আবার একজন চমৎকার অভিনেতা, গুণী অভিনেতা। তো সবাইকে আমার নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই আমাদের অনুষ্ঠানটি আসলে এটা কোনো সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা নয়। কোনো একটি বিষয়ের উপরে কোনো কিছু নেই। এটি আসলে একটা সাহিত্য আড্ডা। এবং আমরা ঘরে বন্ধুদের সাথে, কবি সাহিত্যিকদের সাথে যেরকম আমরা আড্ডা দেই, যাকে বলে আড্ডা মারা,
সেরকম একটি আড্ডাতে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমরা স্বাচ্ছন্দ্যে অংশ নিব। সুতরাং এখানে কারো কোনো ত্রুটি বিচ্যুতি এগুলি বিষয় না, এগুলি কোনো বিতর্কের বিষয় না। আমরা কারোর প্রতি কারো বিতর্ক করব না। এনিহাও আমরা এখন শুরু করতে পারি। হ্যাঁ, তো প্রথমে আমি অনুরোধ করব কবি, বাংলাদেশের কবি শামীম রেজার একটি কবিতা দিয়ে আমরা বারবার আসবো, প্রত্যেকের কাছে শাহিন আসবো। রেজা, কবি শাহিন রেজা, সবসময় কবি শাহিন রেজার কাছ থেকে আমরা একটা কবিতা শুনবো। তারপরে কবিতা শুনবো কিন্তু আমরা ভারতের মধুমিতা 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 কর্মকার, আমাদের ভারতের কবি, ওনার কাছ থেকে আমরা যাই শুনি, দেখা যাক কি শোনা যায় ওনার কাছ থেকে। আমরা সবার কাছে বারবার আসবো। আমরা আড্ডা তো আর একজন কথা বললে চলবে না। জি, তো ধন্যবাদ সবাইকে। কবি শাহিন রেজা প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ সবাইকে আমাকে অনেক জানানোর ধন্যবাদ জন্য। আপনাকে। আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটি প্রিয় মুখ রণ এখানে আছে, সৈয়দ রণ। আমি ওকে খুব ভালোবাসি। মূলত ওর উদ্দীপনা আমাকে সবসময় সাহস যোগায়। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কবিতাটি পাঠ করছি। এসেছো কি ভুল চাঁদ পৌষের ঘরে, শুয়ে আছে রোদগুলো মাড়িয়ে দুপুর, আমি যাচ্ছি হেঁটে, দুই পায়ে ঝরা পাতার নুপুর, এক ফালি মেঘ নিয়ে চুলে, তুমিও কি ঘুঘুর ডাকে স্মৃতিটুকু ভুলে এসেছো কি? জানি না জীবন কেন দেয় ফাঁকি, জানি না জীবন কেন দেয় ফাঁকি, চাঁদের আলো ধরে কয়েকটা জোনাকি দেখেছিল নাকি? আহা, এই তো পলাশ ফুল, বুকে তার লাল, যেন সে দাঁড়িয়ে আছে বসেকের কাল। কবিতা লিখেছি চিঠি, সেই সাথে প্রণয়ের খাম, কত যত্নে তারই বুকে আমারই সে নাম। ভুল করে ভুলে যাওয়া থুতু পথ ধরে, ভুল করে ভুলে যাওয়া থুতু পথ ধরে এসেছো ভুল চাঁদ পৌষের ঘরে। না তো এটা আমার আর কলকাতার অসাধারণ অসাধারণ। আমার আর কলকাতার সৌমিত বসু, আমাদের আমার দুজন বন্ধু, আমাদের দুজনার একটি বই বেরিয়েছে ছিল কত বই মেলায়। এটা এক 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 একদিকে সৌমিত আর একদিকে আমি। বাহ, অসাধারণ। বইটার প্রথম কবিতা এটা। আর এটার নামই, বইটার নাম এসেছো কি ফুলচাঁদ পৌষ। এবার বোধহয় অন্যদের কবিতা আমরা চলে যেতে পারি। খুব সুন্দর কবিতা পড়েছেন, প্রেম ভালোবাসা উপমা অসাধারণ। তো আমরা এখন আমরা আমরা আবার আসবো কিন্তু কবি শাহিন রেজার কাছে, ছন্দের জাদুকর। আরো কবিতা শুনবো, কথা শুনবো, গল্প হবে, আড্ডা হবে। তো আমরা এখন আমাদের ভারতের কবি, একদিকে কবি, একদিকে আবৃত্তিকার, কণ্ঠশিল্পী এবং অভিনেত্রী, বহু গুণে গুণান্বিত মধুমিতা কর্মকার, আপনি শুরু করুন। আমাদের মুগ্ধ করবেন সবাইকে নিশ্চয়ই। নমস্কার। আজকে একটা আমার নতুন অনুভূতি, একদম নতুন অনুভূতি, অদ্ভুত লাগছে। এখানে কোনো তার কাটার বেড়া নেই, একদম আমরা একদম দুটো আত্মিক যোগাযোগ, একটা দুটো দেশ, কিন্তু আমরা এক মন এক প্রাণ। তো একদম অদ্ভুত লাগছে। আমি প্রথম বাংলাদেশে গেছিলাম 2 বছর আগে, আমি সেখানে মাটিতে পা রেখে কেঁদে ফেলেছিলাম। তো আমি পাবনা এবং খুলনায় গিয়েছি। যাই হোক, আমি
যারা উপস্থিত রয়েছেন, আমি শাহিন রেজা, তাজমুর রহমান, সৈয়দ রনু, আর যিনি সঞ্চালনা করছে অসাধারণ আকন্দের সোহরাব বাবু, তার কথাতে মুগ্ধ হয়ে গেছি। আর উনি প্রথমে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি নাস্তা করেছেন, তো প্রথম আলাপেই এরকম আত্মিকতা শুধু বোধহয় বাংলাদেশের মানুষের পক্ষে এটা সম্ভব। আর সত্যিকারের একদম মানে মন থেকে বলছি, আমাদের বাড়ির সবাই আমরা বাংলাদেশের, আমাদের সবার বাড়ি বরিশাল। এখন বলতে গেলে কবিতা বলতে ইচ্ছা করছে না, শুধু গল্পই করতে ইচ্ছা করছে। আমার পরিচয় আমি পরে দিচ্ছি। হ্যাঁ, যত বলেছে আমার সম্বন্ধে তত না। গান আবৃত্তি, কবিতা, শ্রুতি নাটক এগুলো একটু ভালোবাসি। তো কম কম করে সব কিছুতে আসবেন, অসুবিধা নেই। তো কথাটা শোনা যাচ্ছে কিনা বলবেন, মানে আমি ইয়ারফোনটা কানেক্ট করছি। শোনা যাচ্ছে, আমরা শুনতে তো পাচ্ছি। বলছি যে সেখানে যে যার একজন বড় সাহিত্যিক মহাশ্বেতা দেবী, যার চেতনায় মনে প্রাণে, যিনি এপার বাংলা ওপার বাংলার মাটি মিশে আছে যার গায়ে, চেতনায় রঙে মনে প্রাণে, তিনি যখন মারা গেলেন তার উপরে আমি একটা কবিতা লিখেছিলাম যেদিন মারা গেছেন তার উপরে। তো কবিতাটার একটু বিশেষত্ব হলো যে তার জন্ম, মৃত্যু, বিবাহ সবকিছুর মধ্যে 6 সংখ্যাটা কেমন করে যেন জড়িয়ে গেছিল। তো আমার এটা একটা অনুভূতি হয়েছে, তিনি বিরাট সাহিত্যিক, তাকে স্পর্শ করার মতন আমাদের কোনো অধিকার নেই, তবুও বলছি। কবিতার নাম মহাশ্বেতা দেবী সম্বন্ধে বলছি। মহাশ্বেতা দেবীকে আমরা 16 সালে হারিয়েছি, সেই 6। তো কবিতাটা আমি বলি, যেহেতু দু বাংলার মাটি ওনার মনে প্রাণে এবং চেতনায় মিশে আছে। জন্ম, মৃত্যু, বিবাহ, বিচ্ছেদে পিছু নিল এক 6, 90 বছরের দীর্ঘ জীবনে ছাড়লো না আমায় 6। 26 সালে বাংলাদেশের কন্যা কায়ার বেশে জন্ম নিলেন পাবনা জেলার ভারেঙ্গা গ্রামে এসে। এপার বাংলা ওপার বাংলা দুই মাটিরই দেশে, দুই ঘাটেরই জল খেয়েছি দুই কিনারায় বসে। এলো বিয়ের রাত্রি অবশেষে, বাজলো উলু সানাই, নবান্নের বিজন আমায় রেখেছিল বেশ সুখে। সুখ থাকলো, সচ্ছলতা ছিল নামমাত্র, 30টা দিন পার করতে কত যে ঘাম ঝরতো। কখনো টিউশন, কখনো সাবান ফেরি পাল্লা দিয়ে চলতো। দগ্ধ ধস্ত মহাশ্বেতার তখন পা দুখানা টলতো। ঘুম আসে না, ঘুম আসে না, কেবল দুঃস্বপ্ন, রাত কাটলি আবার ভয়, আবার সেই যুদ্ধ। একবার তো উঠলো ভাই, চালান করবো বাঁদর, খোদ ধনির দেশ আমেরিকা, এরাই বোঝের কদর। ভেস্তে গেল মনের স্বপ্ন, ভেঙে গেল আশা, আবার নতুন করে পথ চলা, নতুন দিশা খোঁজা। টিকলো না রে বিয়েটুকু, 62তে শেষ, আবার ধরলাম নতুন হাত, অসিত পাত্রটি বেশ। স্বপ্ন দেখার লোভ থামে না, স্বপ্ন বেড়েই চলে, এই বিয়েটাও হলো নামমাত্র, ঝুলিতে শূন্য বাড়ে। 76-এ বিবাহ বিচ্ছেদ, সঙ্গীবিহীন স্তব্ধ, আবার আমার শুরু হলো একা থাকার যুদ্ধ। লেখা আমার অনেক পরে, শুধু ওদের কথাই ভেবেছি, সবর লোধা ভাঙি জাতি ওদের পাশেই থেকেছি। আমার বাসস্থানে ওদের অবাধ গতি, ছিল দক্ষিণ হাওয়া, যেন উঠতো বসতো চুলতো শুতো, যেন এটাই ওদের পাওয়া। ওদের মুখে তুই তুকারি শুনতে বেশ লাগতো, ওরা যখন মা বলতো হৃদয় দিয়েই বলতো, কিন্তু মুখোশধারী বাবুদের দেখে ওরা বেজায় চটে যেত। ওরা যে অরণ্য, ওরা যে সবুজ, তাই মেঘই গুলো চিনত। সন্ধে হলো, রাত পোহালো, ঘরে বহু পুরস্কার, জ্ঞানপীঠ থেকে ম্যাগসাইসাই কিছু বাদ নেই আর। যাদের নিয়ে উৎস লেখার এই পুরস্কার তার, আমি তো কারো একা না, আমি যে 1084 মা। আমি শুধু আগুন চিনি, আর চিনি নন্দীগ্রাম, আমি চিনি ঝাঁসির রানী, আর চিনি উলগুলান। আমি কোনো রং দেখি না, আমি খুঁজি লড়াই, যে লড়াইয়ে বাঁচতে হবে আমি তুমি সবাই। ভেবেছিলাম 16 সালটা পার হলেই যাবে গেরো 16, হলো না তা, 6 আমায় সেই গেরোতেই ফেলি। নমস্কার। নমস্কার, চমৎকার চমৎকার। মহাশ্বেতা দেবী একজন বিখ্যাত কবি, বিখ্যাত কবির কবিতা শুনলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে, আপনার অভিনয় শুনবো। আর
নিশ্চয়ই। এখন আমি অনুরোধ করব আজকের সভাপতি কবি শাম্মী খানকে তার কবিতা পড়ার জন্য। আর এরপর আমি যার কাছে আসব, উনি ভারতের কবি আজিমুর রহমান। আজিমুর রহমান একজন সাহিত্যিক, গুণী ব্যক্তি। তো আমি শাম্মী খানকে অনুরোধ করব, সে একজন লোকসাহিত্য গবেষক, কবি। তো শাম্মী খানের কবিতা পড়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জনাব সোহরাবুদ্দিন আকন্দ। এত বড় মাপে কবিদের সামনে আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার এরকম লেখাকে আমি ভয় পাচ্ছি। লেখার গুরু যাকে সৈয়দ রুনু পড়বো, সেটা সেই পাচ্ছেন আমার প্রিয় কবি শাহিন রেজা, আছেন ভারতের কবি আজিমুর রহমান। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার লেখা একটা কবিতা পড়ছি। আচ্ছা, আমার কবিতার নাম হচ্ছে চিঠি। জীবনে প্রথম চিঠির কথা আজও মনে দাগ টানে, সেই লাল নীল কালি দিয়ে এবার শোন। ভেতরে তার হাজারো আকুতি মাখা ভালোবাসার কত কথা। চিঠিটা এখনো নিপুণ ভাবে ভাঁজ করে রাখা আছে গোপন কুঠুরিতে। তুমি আমার মতো আজও গোপনে পড়ো সেই চিঠিগুলো। আমি তো আজকে নুয়ে পড়া মনে ভাঁজ খুলে পড়ি সেই চিঠি, বা কম্পন তুলে মনে কখনো কখনো দুফুটা অশ্রু গড়িয়ে পড়ে নিজের অজান্তে। তুমিও কি তাই করো? চিঠি এসেছিল রক্ত মাখা এক খামে, কালিটাও ছিল রক্তের। গোলাপের পাপড়িগুলো ভিজে গিয়েছিল কালশিটে রক্তের দাগে। বকুল ফুলের মালাটা আজ বইয়ের ভেতর শুকনো বকুলের শোভা পাই না তোমার থেকে। আজ তুমি বকুল ফুলের মালা গেঁথে পকেটে রাখো, আমায় দিবে বলে জাগে তোমার চিঠি পেতে। দাও না একটা চিঠি, যে চিঠি পড়ে হারিয়ে যাব আমি সেই মধুর স্মৃতির অচিনপুরে। আবারও আসবে কি পায়ের সাথে পা মিলিয়ে হেঁটে একটা চিঠি পাওয়ার আশায়। আর চোখে ওদিকে তাকিয়ে থাকবে, হঠাৎ হাত বাড়িয়ে বলবে, আমায় দিয়ে দাও আমার মনের খোরাক। আমি লজ্জা রাঙ্গা হয়ে শুধু তাকিয়ে থাকতাম তোমার মায়া ভরা মুখ পানে। আজ লিখবো চিঠি তোমার জন্য, যেখানে লেখা থাকবে শুধু না পাওয়ার বেদনা ও হাহাকার, একটি সমুদ্র কষ্টের নোনা জল, পাহাড় সমান যাতনা। তুমি কিন্তু পড়বে সেই চিঠি। চিঠি পড়েই দেখতে পাবে হৃদয়ের ক্ষত চিহ্ন কত শত, সেই রক্তের কালশিটে দাগ হৃদয়ে জমাট বেঁধে আছে। ধন্যবাদ সবাইকে। চমৎকার, অসাধারণ উপমা ভর্তি কবিতা, সোজা সরল সুন্দরভাবে কবিতা পড়েছেন। তার অনেক কবিতা বিভিন্ন পেজে ছাপা হয়। কাব্যলোকের সবগুলি সংকলনীয় তার কবিতা ছাপা হয়, মানুষজন কবিতা পছন্দ করে। এখন কিন্তু আমি আসব আমাদের ভারতের কবি, সাহিত্যিক, গুণী মানুষ আজিমুর রহমানের সাথে। তাজিমুর রহমানের সাথে। তাজিমুর রহমান আছেন? আপনি কিন্তু এখন কবিতা শোনাবেন আমাদের। তাজিমুর রহমান ভারতের কবি। ওনার মাইকটা আনমিউট করে দিতে হবে, ওনার মাইকটা আনমিউট করতে হবে।
তাজিবুর রহমান শুনতে পাচ্ছেন? হ্যালো তাজিবুর রহমান। ঠিক আছে, তুই তার যাবি না, হিকিমা গান শুনবে আমাকে তাহলে বলছে। আপনি এটা আনমিউট করা, আনমিউট করতে হবে তো। আনমিউট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে। আয়োজক ছড়া সংসদ নেত্রকোনাকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং আজকে অনুষ্ঠানে যারা আমন্ত্রিত সবাই গুণী মানুষ, দুই বাংলারই, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, নমস্কার। সোহরাব ভাই সহ কবি শাহিন রেজা এবং রণ সহ সবাইকেই। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমাকে এখানে আমন্ত্রণ জানানোয় কৃতজ্ঞ কৃতজ্ঞ কৃতজ্ঞ। খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে কবিতা পড়ার আগে আমি প্রথম যে কবিতাটি পড়ব আমার আনন্দ পাবলিশার্স প্রকাশিত বইয়ের পান্তা ভাতের সকাল। বাহ, পান্তা ভাত দুই বাংলায় অত্যন্ত জনপ্রিয়, সেই প্রথম কবিতা যেটা পড়ছি, পান্তা ভাতের সকাল। উঠানের হালকা রোদে মেখে নিলাম তোমাকে, হে আমার পান্তা ভাতের সকাল। মায়ের ডাকে আমরা ভাই বোনেরা জড়ো হয়ে যাই, মৃদু আলাপন ভাঙা ভাঙা স্বরে কোমল হয়ে ওঠে অপঠিত লোকাচার, অতর্কিতে ঢেকে যায় হৃদয় কবস্ন মায়ায়। এসো তুমি একাকী অপরিচিতের ডানায়, পান্তা ভাতের সকাল। চড়ির শব্দে বেজে উঠুক শৈশব ও সরল মধ্যাহ্ন, বালাম চালের মিষ্টি রসে জেগে উঠুক ধবল জ্যোৎস্না। বাসি দাঁত, নিম ডাল ও নুন তেলের ভেজা আরকে আজও তুমি মহতী এক একটা ক্ষণ। হেমন্তের মেঠো আলপথে কেবল শুয়ে থাকে নবান্নের কোলাজ, সহজিয়া বাউলের পাখায় মেপে নিতে গিয়ে দেখি আমার প্রতিটি প্রভাত আজও নিতান্ত এক একটি ভেজা ভাতের আলাপন। ধন্যবাদ। চমৎকার চমৎকার, অসাধারণ অসাধারণ। বালাম চাল পান্তা ভাত মধুমিতা খুশি হবেন যে বালাম চালটি বরিশালের চাল। আর আর উনি যে সুন্দর কবিতাগুলি পড়েছেন দুই বাংলা পান্তা ভাত, অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ। একটা ইকো আসছে সৌরভ ভাই, একটা ইকো হচ্ছে একটা। ইকো হচ্ছে আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে। এখন আমরা আসবো কিন্তু আমাদের অন্য ধারার সম্পাদক, প্রকাশক এবং গবেষক, লোকসাহিত্যে পিএইচডি করেছেন ডক্টর সৈয়দ রনি। ডক্টর সৈয়দ রনো গুণী মানুষ। আমরা সমৃদ্ধ হয়েছি ওনার উপস্থিতিতে। তা আপনি সাহিত্যের যে কোনো অংশ থেকে অংশ নেবেন সেই অপেক্ষায় আছি। শুরু করুন। ডক্টর সৈয়দ রনু আছেন? জি দেখতে পাচ্ছি। শুরু করুন।
নেত্রকোনা ছড়া সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মান ছড়া সংসদ নেত্রকোনা এই ইকো আসছে, ফিডব্যাক আসছে কথায়, সমস্যা। নেত্রকোনা ছড়া সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ফিডব্যাক আসছে, যদি একটু বন্ধ করা যায় তাহলে ভালো হয়। যা বলছিলাম, কথা বলুন তাহলে ভালো হবে। আজকের অনুষ্ঠানটি খুব ভালো লাগছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, ভালো শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, শুরু করুন। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ ডক্টর রনু। জি আমি আবার বলতে চাই আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় সঞ্চালক, ধন্যবাদ। এবং ৮০ দশকের কবি, আমার প্রিয় কবি, অগ্রজ কবি শাহীন রেজা, এবং ভারত থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি কাব্যিক অভিনন্দন এবং শরতের শুভেচ্ছা। যান্ত্রিক ত্রুটি চলছে নাকি? না, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, একটু আস্তে কথা বলবেন তাহলে ভালো হবে। আচ্ছা, আস্তে কথা বলি তাহলে। তা আমি যা বলছিলাম সেটি হলো যে আমার প্রিয় অগ্রজ কবি, ৮০ দশকের কবি শাহীন রেজা উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন ভারতের অনেক সুনামধন্য পতিতযশা কবি, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং প্রিয় সঞ্চালক, অত্যন্ত চমৎকার সঞ্চালনা করেন। আমি আপনাদের প্রত্যেকটি প্রোগ্রাম উপভোগ করেছি। আমি প্রথমে একটু কারেকশন দিতে চাই, সেটি হলো যে আমি দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক, সাপ্তাহিক অন্যধারা পত্রিকার সম্পাদক। আচ্ছা, তো যাই হোক, যে কথাটি বলছিলাম যে আমাকে সম্পাদক যদি বলা হয় তাহলে দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক কিংবা সাপ্তাহিক অন্যধারা পত্রিকার সম্পাদক বলা যেতে পারে। এটি হলো আমার পরিচয়। আর পিএইচডির যে কথাটি বারবার হচ্ছিল, এতে আমি বিব্রত বোধ করতেছিলাম, মানে নিজের ভিতরে খুব খারাপ লাগতেছিল যে কবি শাহীন রেজা কিংবা আপনি যিনি সঞ্চালনা করছেন কিংবা যে গুণীজনরা বসে আছেন, এখানে পিএইচডি আসলে ওরকম খুব বড় কোনো বিষয় নয়। বিষয়টা হলো যে আমি ব্যক্তিগতভাবে নিজেকে কবিতার শ্রমিক হিসেবে দাবি করি কিংবা একটি কবিতা নির্মাণ করবার চেষ্টা করি। তো কবি শাহীন রেজা আমার অগ্রজ কবি, এক অর্থে বলা যায় তিনি আমার গুরু। তো তার সামনে কথা বলাটা, শাহীন রেজা শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, কবি শাহীন রেজা কি শুনতে পাচ্ছেন? তো যাই হোক, নেট যে সমস্যাগুলো করে, আমাদের ভার্চুয়ালে যে সমস্যাগুলো হয়, নেটে আজকে খুব সমস্যা করছে। কবি শাহীন রেজা কি আমাকে শুনছেন? হ্যাঁ শুনছি। কবি শাহীন রেজা কি শুনছেন? শুনছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি বলেছি কবি শাহীন রেজার সামনে কবিতা পাঠ করা কিংবা দু চারটি কথা বলবার মতো যোগ্যতাই আমার নেই। আর যে কথাটি একেবারেই আমি খুব আমার কাছে খারাপ লাগছিল সেটি হলো বারবার পিএইচডির যে কথাটি বলা হচ্ছিল, সে খারাপ লাগছিল। তবে হ্যাঁ, আমি একটি জাতীয় দৈনিক পত্রিকা সম্পাদক, সেটি সত্য। আমি সাপ্তাহিক অন্যধারা 30 বছর সম্পাদনা করি, সেটি সত্য। অন্যধারা পাবলিকেশনের স্বত্বাধিকারী, সেটিও সত্য। অন্যধারা সাহিত্য সংসদের সাথে
সংগঠনের সাথে জড়িত আছি, যেটি উপদেষ্টা কবি শাহিন রেজা। আমাদের আড্ডা হয়, আড্ডায় আসেন, এগুলো সত্য। ইন্ডিয়া থেকে যারা আজকের অনুষ্ঠানে অনেক কষ্ট করে যোগ দিয়েছেন, খুব সুললিত কণ্ঠে ইতিমধ্যে কবিতা পাঠ করেছেন, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শরতের কাব্যিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর উপস্থাপক যিনি আমাদের প্রিয় মানুষ সোহরাবুদ্দিন আকন্দ, তার জুড়ি নেই, তার উপস্থাপনায় আমি একেবারেই মুগ্ধ হয়ে গেছি। তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, অন্যধারা সাহিত্য সংসদের পক্ষ থেকে জানাচ্ছি আরক্তিম প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সভাপতি খুব প্রিয় মানুষ আমার, কবি শাম্মী খান, অত্যন্ত চমৎকার কবিতা লেখেন এবং তাকে আমি দ্রোহের কবি বলি, কিংবা তার কবিতার মধ্যে বিরহের যে চেতনা, আমি জানতে চাবো যে তার কবিতার মধ্যে বিরহের চেতনাকে তিনি এত চমৎকার ভাবে ফুটিয়ে তোলেন কিভাবে, কিংবা টোটাল কবিতা নির্মাণের ক্ষেত্রে বিরহটাই প্রতিপাদ্য বিষয় হয়ে ওঠে। তো যাই হোক, অনেক ভালো শক্তিশালী শক্তিমত্তা কবিতা শুনে মুগ্ধ হয়েছি। মুগ্ধতার স্রোতে স্নান করে নিজেকে শুদ্ধ করতে চাই। কবিতা পাঠ করতে হবে। সম্মানিত সঞ্চালক এবং সভাপতির অনুমতি ক্রমে যেহেতু আমার উপরে এসেছে, আমি একটি কবিতা পাঠ করবার চেষ্টা করছি। চর্বিত চর্বণী করবো না কোনটা করবো? সভাপতি মহোদয়, কোন কবিতাটি পাঠ করবো বলেন তো দেখি। ভালো লাগে সেটি পড়বেন নিশ্চয়ই। সভাপতি, আপনার কি চয়েস আছে কোনো? আপনার যে কবিতাটি আপনার ভালো লাগে সেটি পড়বেন। শাহিন ভাই, আমার প্রথম বই প্রকাশ হয়েছে 90 দশকে। অনেক গুণী মানুষ। হ্যাঁ সভাপতি, শুনতে পাচ্ছি আপনাকে। আর কবি শাহিন রেজা 80 দশকে শক্তিমান কবি। সেই কবিতাটা আমি শুনতে চাইবো। হ্যালো, গতকালকে লাইভে আপনি একটা কবিতা আবৃত্তি করছেন, সেটা অনেক ভালো লাগছিল। কবি সভাপতি মহোদয় আবৃত্তি করেন এবং সবাই যেন সেটা শুনেন এবং সবার ভালো লাগবে। ধন্যবাদ। কবি সভাপতি নৈরাশ্যবাদের কবি, আমাদের নিরাশ কিংবা নৈরাশ্যবাদের কবি এবং বিষাদ মাখা কবিতা, কিংবা আপনাকে যদি বলি যে দ্রোহের কবি, কিংবা অন্যভাবে বললে বলা যায় যে আপনার কবিতার মধ্যে বিরহ আপনাটা প্রতিভাত হয়। এটা কেন হয় আমি সভাপতির কাছে প্রশ্ন করব একটু ব্যতিক্রম ভাবে। আমি কবিতা পাঠ করছি, কবি শাহিন রেজা সামনে পাঠ করবার মতো ভুল টুল হলে অন্যভাবে নিবেন না। আমি 80 দশক কবি হলো 80 দশকের কবি শাহিন রেজা, তার মানে 80 দশক মানে আমাদের অগ্রজ কবি, আর আমরা 90 দশকের, তার মানে আমাদের 1 দশক আগের কবি শাহিন রেজা। 80 দশকে যদি আমরা বাংলা কবিতায় কয়েকজন কবিকে পরিধানযোগ্য মনে করি কিংবা সম্ভাব্য কবি হিসেবে আমরা মনে করি, তার মধ্যে কবি শাহিন রেজা একজন। আর ইন্ডিয়া থেকে যারা আছেন তারা অত্যন্ত চমৎকার কবিতা পাঠ করেছেন, আপনাদেরকে অভিনন্দন। আমি কবিতা পাঠ করছি প্রতিচ্ছবি, অনেক আগের লিখা এই কবিতাটি। আমি জানি না এখানে সাউন্ডটা শুট করবে কিনা আমি জানি না। প্রতিচ্ছবি। পাহাড়ের খাসকাটা ভাজে ভেসে যায় মৌন মিছিল, রাত জাগা লিঙ্গন বধূ ফিসফাস মিলায় সীমান্তে কাটাতার। নওজোয়ানের তারুণ্যে সাদা ধবধবে উড়ন্ত বলাকা, পলাশির দিগন্তে উস্তমিত সুখ, তবু রুখিনি বাংলার ডুবন্ত সূর্য। ক্লান্তির তল্লাটে ভেসে ওঠে কাম্পিয়াসী মন, লাজুক চাহনির ফাঁকে খেলা করে আগুন লাগা রূপের প্রতিচ্ছবি, টলমলে যৌবন। ছায়ার কায় একাকার হতে হতে নান্দনিকতার নেশায় তৃষিত হৃদয়ে চুইয়ে চুইয়ে ভরেছে কাব্যিক আলোর প্রজ্বলনে তারুণ্যের বাতিঘর। সখীর নিকশিত প্রেম জমেছে এক ঘোর লাগা ঘোরে, চাঁদের কিনারে জ্যোৎস্নার মিছিল, দেখি তার নিভাজ মুখচ্ছবি পরন্ত বিকেলের শৈল্পিক সাঁঝে। কোন এক পূর্ণিমার রাতে ছোটের দুপাট্টায় কি যে কথা কয়, জাগে শুধু ভয়। চুপিসারে তারার বাসর, তেতল কাষ্ঠে পোড়া জোড়াতালি মন মেতেছে বাউলে নেশায়, বিরহের মাতামাতি ঘোর লাগা কোনো এক ভোরে।
খুঁজি আমি তারে, দেখেছি চৈত্র দুপুরে গঙ্গা স্নানের শুভ্রতা নিয়ে আজন্ম ভাসিয়েছে সখী, কি দুপুর কি বিকেল, নিদারুণ তারুণ্যের সকাল, মিশে গেল সব মিশকালো রাতের গহীন, ঘোর লাগা কোনো এক করে খুঁজি আমি তারে, শরীরের ভাঁজ নিভাস তার প্রতিচ্ছবি, হেমলোক পানে চোখে চোখ রাখে, পাপড়ির ফাঁকে সুখ চেকে রাখে, নয়নের জল করে টলমল, দেয় সখী ফাঁকি, ঘোর লাগা কোনো এক করে খুঁজি আমি তারে, দেখা হয় চোখে চোখ রাখি। সবাইকে ধন্যবাদ। কবিতা পাঠ করবার চমৎকার। অনুরোধ জানাচ্ছি। সাধু সাধু। যদি তুলনা করতেই হয় তাহলে আমাদের নেত্রকোনার কবি, যুদ্ধে যেতে বলে দেওয়ার কবি হেলাল হাফিজের মতো আপনি কবিতা পড়েছেন, শব্দ চয়ন এবং উপমায় ভরা। চমৎকার লাগলো। ধন্যবাদ ডক্টর সৈয়দ রনু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমি আসতে চাই যাদের নাম কিন্তু আমি বারবার ভুল করি, এই জন্য দেখে নেই। আমাদের একটা ফুলের নাম আছে, ফুলের নাম হলো মাধবীলতা, আরেকটা আছে মাধুরী মঞ্জুরি, মঞ্জুরি। তো এই দুইটায় আমরা সব সময় ভুল করি। এই মধুমঞ্জুরির বলি মাধবীলতা, মাধবীলতার বলি আমরা মধুমঞ্জুরি, এরকম ভুল করি। তবে মধুমিতার নামটা আমার ভুল হয়ে যায়, যে মধুমা, সেটা গানটা শুনে আমরা অভ্যস্ত সাধারণত, মধুমা লতি ডাকিয়া। তো মধুমিতা কর্মকার ভারতের কবি, শিল্পী, মানে কণ্ঠশিল্পী এবং অভিনেত্রী। আমরা ওনার খালি গলায় আমরা একটা গান শুনবো, যদি সম্ভব হয়। হ্যাঁ। মধুমিতা কর্মকার। হ্যাঁ, বলছি যে হ্যাঁ আমি ধন্য। বলছি আমি চ্যাটে আমি এখন ঠিক খুলতে পারিনি, কিন্তু দেখলাম মোটামুটি 18 জন আছে। আমার ভারতীয় অনেক বন্ধু রয়েছেন, আমার কলকাতার বন্ধু রয়েছেন, অসাধারণ। আমার এখানকার আমার ডিএম অফিসের আমার খুব প্রিয় একজন রয়েছেন, সঞ্জয় বাবু রয়েছেন, দেবু রয়েছেন, দেবব্রত, খুব ভীষণ ভালো গলা। তো আমি উনি গান শুনতে চাইছেন, তো গানের সাথে আমি একটু অভিনয়ের একটা জিনিস দেখাবো, মানে অনেকটা কবিতা হলো তো। অবশ্যই সেটা- অবশ্যই হ্যাঁ, অবশ্যই। আমাদের স্কুলে কলিগ রয়েছেন, সেন্ট জেভিয়ার্স স্কুলে কিছু কলিগ রয়েছেন। তার আগে একটু বলিনি, যেটা প্রথমেই বলা উচিত। আমি আজকে এই প্ল্যাটফর্মে এসেছি, সেই আমাদের নৌসাদ, কবি নৌসাদ, আমাদের এই ভারতীয় কবি, এবং এপার বাংলা ওপার বাংলার সাথে যোগাযোগ রাখছেন। তার জন্য আজকে আপনাদের সাথে আমার এই পরিচয়, এবং শামীমের সাথে আমার কথা হয়েছে, অসম্ভব ভালো লেগেছে। এবং আমাদের তো একটা দুর্বলতা, অন্যরকম দুর্বলতা, আবেগ অনুভূতি তো কাজ করেই, এটা এত মানে বলা যাবে না। ছোটবেলায় ভাবতাম বাংলাদেশে আকাশটা নীল না সবুজ, মাকে জিজ্ঞেস করতাম, মা বাংলাদেশের আকাশটা কি আমাদের মতোই, মানে এরকম একটা অদ্ভুত। তো যাই হোক, সেই বাংলা রবীন্দ্রনাথ তো শিলাইদা হয়েছিলেন, সেও ওই পাড়েরই গল্প। তাতে রবীন্দ্রনাথ তখন তো অনেক ছোট গল্প লিখছেন সেই শিলাই পাড়ে, পদ্মা পাড়ে। তো তার উপর রবীন্দ্রনাথের চন্দরা মানে শাস্তি গল্পটা খুব বিখ্যাত ছোট গল্প, তাকে আমি নাট্যরূপ দিয়েছিলাম। আমাদের এটা প্রচুর কলস হয়েছে, প্রচুর বাইরে গেছি, আপনাদের বাংলাদেশেও আমি করেছি। তাতে একটা অংশ আমি একটুখানি করে দেবো, একটুখানি অংশ, তাতে আপনাদের পদ্মাপাড়ের ওপারের ভাষা ব্যবহার হয়েছে, যেটা আমি করেছি আর কি। তাতে গানগুলো আমার লেখা, উনি বললেন গান বলে, গানটাকে জুড়ে আমি এখানে একটু যাচ্ছি। ট্যাবলেট দাও, প্রেসার ওষুধ দাও। হ্যাঁ, হ্যান্ডটা আমার কাছে আছে, আমি করছি। খালি গলায় বলেছেন ঠিকই, খালি গলায় হতে পারতো। দেবু আছে, ও আরো আমার সংস্থার দেবব্রত, ওরা সব ছিদাম হয়েছিল, আমি আরও করেছিলাম এই জায়গাটুকু, আরো সঞ্চিতা ওরা ছিল। তো অঞ্জনা আছে, অঞ্জনা বলেছে জায়গাটুকু একটু করতে, আমার স্কুলে কলিগ। একটু বলিনি, সবাই জানি গল্পটা। ছিদাম চন্দরা হাজবেন্ড ওয়াইফ, ওদিকে রাধা আর দুঃখীরাম, তারা তো দুজনের মধ্যে নতুন বিয়ে হয়েছে। ছিদাম আর চন্দরা, মানে যে মেইন ক্যারেক্টার, তাদের মধ্যে ভালোবাসা,
খুনসুটি, ঈর্ষা, ঝগড়া, মান অভিমান নিয়ে পরে তো খুন হলো, ফাঁসি হলো। তার আগে স্টেজ গুলো কিভাবে পার হয়েছে একটুখানি করছি। ছিলাম জমিদার বাড়ি থেকে বেগার খেটে আয়নার সামনে বসে আলপেটে চুল কাটছে, চুল আঁচড়াচ্ছে আর গুনগুন করে গান গাইছে। এই গান আর সুর, তারে মন দিয়েছে সব দিয়েছি, তারে মন দিয়েছি সব দিয়েছি, তবু মনের কথা বুঝলো না, তবু মনের কথা জানলো না, তাই মনে মনে বাসবো ভালো, কেউ তা জানবে না, মনে মনে বাসবো ভালো, কেউ তা জানবে না। ও মন খাঁচার পাখি উইরা গেল, ভোলা ওরে খাঁচার পাখি উইরা গেল, ধরতে তারে পাইলাম না, ওরে মন ভোলা মন ধরতে তারে পাইলাম না, মনে মনে বাসবো ভালো, কেউ তা জানবে না, মনে বাসবো ভালো, কেউ তা জানবে না। চন্দ্রা বলছে, বাবা মনে মনে আবার কারে মন দিলা, আর চুলের আলপাট তো অনেকক্ষণ ধরে করছো, যাবা কোন চুলায়? সীতাম বলছে, মিত্তির বাড়ি, মিত্তিরের বউ জন খাটার জন্য ডাকছে, যাই দেহি। মিত্তিরের বউটা বেশ ডাগর না? হ, বেশ সুন্দর, লোকে কয় উঠতি বয়সে নাকি আরো সুন্দর আসছিল। দেখো নি সৌভাগ্যর হইল না, তোমার আফসোস হয় না? আফসোস কি যে তুই কস, তোর মাথায় ব্যামো আছে? যাইতাম। ও মনে পড়ছে, তোমারে বলা হয় নাই, আইস ঘাটে জল আনতে গেছি, আর দেহি দুলে পাড়ার ওই কাশি মজুমদারের মেজো ছেলেটা গো খাড়াইয়া খাড়াইয়া আমারে দেহে, আর চোখে চোখ পড়লেই আড়াল করে। রগরটা একবার দেখছো? আবার আবার তুই একলা জল আনতে ঘাটে গেছস? হ্যাঁ, কি করুম, ও বেলা শরীরটা ভালো ছিল না, তাই এ বেলা। ভালো ছিল না, ওটা তোর না যাওনের একটা সুতা, আর তোর একটা যাওনের কাম নাই, আর তোর সাজনেরও কাম নাই, ওতে পরপুরুষের চোখ লাগে। বৌ দিদি, ও বৌ দিদি, চন্দনা একলা একলা ঘাটে যায় কেন? তোমার লগে নিতে পারো না? কি হলো, কথা কও না যে বড়, যখন তখন ঘাটে যায় কেন? রাধা বলছে, তা আমারে শিখাও কেন, আমি কি করে কমু? ও মাইয়া ঝড়ের আগে ছোটে, চন্দনা রে আমি সামলাইবো। আমি তোমার কইয়া দিলাম ঠাকুরপো, ও যে কোন দিন কি সর্বনাশ কইরা বসবে তা ঠিক নাই। চন্দনা, কেন দিদি, তোমার এত ভয় কিসের? তা আমার ভয় কি রে? ভয় শুধু একটাই, তোর জন্য এই সংসারটায় ফাটল ধরে। আবার আবার যদি শুনিস তুই একলা একলা ঘাটে গাছস, তবে তোর হাড় কখন গুড়া গুড়া করে দেবো, তবে তো হাড় জুড়ায়। আমি চললাম। যাইস কোথায়? হ্যাঁ, যাইস কোথায়? জমের বাড়ি। জমের বাড়ি তো তেজ আমি আজ ভাইঙ্গা ছাড়ুম। চুল ছাড় বলছি, বাবা গো, মায়েরা ফেলাই দেখো, বাবা গো। এত এত তেজ তোর কিসের লাগে? হ্যাঁ, তুই কারে তেজ দেখাও, যা ঘরে যা। ঘর? তোর ঘর করতে আমার ঠ্যাঁ বসছে। তুই মর, তুই মরলে আমি একটু শান্তি পাই। ভগবানের মুক্তি দেয় না কেন? মুক্তি এটুকু করলাম আজকে, এই অংশটুকু এইটুকু থাকলো। অসাধারণ অসাধারণ, আসলে কি বলবো উনি একদিকে কবি আবৃত্তিকার কণ্ঠশিল্পী, চমৎকার অভিনেতা। না চমৎকার এভাবে বলবেন না, আপনাদের ভালো লেগেছে? খুব খুব ভালো লেগেছে, যারা শুনছেন দেখছেন সকলের ভালো লাগে। তো আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার কাছে আবার আসবো আমরা। এখন আবার আরেকজন ভারতের কবির কাছে আমরা যাব, যিনি খুব সুন্দর কবিতা পড়েন নিজস্ব ঢঙে, অনেকটা আমাদের দেশের নির্মলেন্দু গুণের মতন কবিতা পড়েন আমি বলবো। তো তাজিমুর রহমান, আমাদের ভারতের কবি তাজিমুর রহমান, আপনি আসুন আমাদের সাথে। তারপরে আমরা আসবো কিন্তু 80-র দশকের কবি
শাহিন রেজার কাছে। জি, জি, আমার তাজিমুর রহমান। আর সবাইকেই আবার শুভেচ্ছা। যেহেতু আমরা দুই বাংলায় এই অনুষ্ঠানে মিলিত হয়েছি, খুব স্বাভাবিকভাবে দুই বাংলার ঘ্রাণ আছে এমন একটি কবিতা আমি পড়ছি আমার শিরোনামহীন একা একটি গ্রন্থ থেকে। বাহ, সোনালী বাহ। আলো। অক্ষর আমাকে ভেজাও তোমার গুঁড়ো ঘ্রাণ ও দ্রোহে, ভরা চাঁদের মতো উঠোনে লিখে রাখি মেঘেদের সরগম। ভেতরে যে সূচি সাজিয়ে রেখেছি তার লিপিতে এখন ছুঁয়ে রয়েছে সীমানার মাটি আর ভাইয়ের দীপ্ত দৃষ্টি। আলো এলে অকপট চিনে নেবে 21শে অনুরাগ। ওপারে রেখে আসা গোটা বাংলা আমার বেদনার কথা জানে। আমিও গোপনে জেনেছি কিভাবে শিকড়ের মাটি খুবলে নিয়েছে রাজাকারের দল থেকে লাল ফৌজের মাতব্বর। শুধু শুকিয়ে ওঠা ধলেশ্বরী জেগে উঠলে আমার সুবর্ণ রেখা জুড়ে ভেসে থাকে শাহবাগ থেকে তুতেন খামেন। তখন সকল রেখা জুড়ে জেগে থাকা সোনালী আলো অনায়াসে এঁকে দেয় মাধব মালঞ্চির গ্রাম। অসাধারণ, অসাধারণ, চমৎকার, চমৎকার লাগলো। আরেকটি কি পড়বো এখন না পরে আসবো? নিশ্চয়ই, নিশ্চয়ই, আরেকটি পড়ুন। আরেকটি কবিতা পড়ি। রবীন্দ্রনাথ আমাদের সবার মধ্যে থাকেন। আমি আরেকটি পড়ছি 22শে শ্রাবণ। খোয়াইয়ের উপর থেকে যে মেঘটুকু চকিত দক্ষিণে উড়ে গেল, তার ভেতর সযত্নে জুড়ে দিলাম কথিত সংলাপ ও অনসুয়ার নৌবত। শ্রাবণ আর চোখে দেখে ফিরে গেল ভুবনডাঙ্গার দিকে। তখন সোনাঝুরির পাতায় পাতায় পথে প্রবাসের ডায়েরি। এখানে কোনো 370 নেই, নেই কোনো 371, শুধু অবন ঠাকুরের হাতে হাত রেখে কাঙাল কিঙ্কর স্নাত করে অবশ চৈতন্যময়তা। আর সাঁওতাল পাড়ার কালো সুঠাম মেয়েটি শুকনো স্তন দুটো হাতে নিয়ে দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় গত সংঘ পহেলগাঁর কথা ও ভুখা মুখ। সাবমেরিনের মতো উবুদাস খেলে সমাজতন্ত্র, জাতীয়তা বোধ আর অতর্কিতে রং বদলে বিপন্ন বিস্ময় সংসদীয় সিলেবাস। একাকী রবীন্দ্রনাথ জানু পেতে বিবর্তনের সংকট ঢেকে কালের যাত্রা ধ্বনি উড়িয়ে নিয়ে যায় সাইবার গিরিপাশ। চৌকাঠে গোটা গোটা আশ্বিন নিয়ে দাঁড়িয়ে থাকে 22শে শ্রাবণ। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ, একেবারে সারা 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 ভারতবর্ষকে টেনে এনেছেন। একেবারে বাংলাদেশ, আরেকদিকে খাইবার গিরিপথ। অসাধারণ, চমৎকার লাগলো। আজিমুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আবার আসবেন আপনি, কিন্তু আবার আপনার সাথে কথা বলবো, আপনার কবিতা শুনবো। এখন আমি ওই 80-র দশকের কবি দাউদ হায়দারের সময়কার কবি, আমি তখন দাউদ হায়দারকে চিনতাম এবং কবি শাহিন রেজার কবিতাও পড়তাম। আমার স্পষ্টত মনে আছে, দাউদ হায়দার আমার খুব প্রিয় কবি। তো শাহিন রেজার কাছে আসছি আমি, 80-র দশকের কবি শাহিন রেজা। আমরা ওনার কবিতা শুনবো। দুই বাংলার মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে, আর
ছড়া সংসদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই দুই বাংলার বিখ্যাত বিখ্যাত কবি, সাহিত্যিক, গবেষক, পত্রপত্রিকার সম্পাদক এবং অভিনয় শিল্পী, আবৃত্তিকার, সকলকে ধন্যবাদ। তো কবি শাহিন রেজা, আপনাকে একটু অনুরোধ করব আপনি আসার জন্য। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আসলে সাহিত্য আড্ডা, তো সাহিত্য আড্ডা হতে গেলে সাহিত্য নিয়ে দু চারটি কথা থাকতে হয়। হ্যাঁ, আমরা অবশ্যই এখন অবশ্যই। এখন যে সময়টা পার করছি এটা খুব জি, সাহিত্যের জন্য খুব সুন্দর সময়। তার কারণ করোনা কালে আমরা মোটামুটি প্রত্যেকেই হাতে কিছুটা সময় পেয়েছিলাম এবং এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা সৃজনশীলতার অনেকগুলো দ্বার খুলে ফেলেছি। এই আজকে যে এই যে ভার্চুয়াল যে আড্ডাটি আমাদের হচ্ছে, এই ভার্চুয়াল আড্ডাটি কিন্তু আমরা খুঁজে বের করেছি এবং সংগঠিত করতে পেরেছি শুধুমাত্র এই করোনার সুযোগে। তো যে করোনাকে ধন্যবাদ বিষয়টি দিতে হবে তাহলে। তো হ্যাঁ। যে বিষয়টি আমি বলতে চাই, সাহিত্য সংস্কৃতি দুই বাংলা সবকিছু একটা মেল বন্ধনে আবদ্ধ। এইমাত্র আমরা যে নাটকের যে একটি অংশ শুনলাম, অসাধারণ। আমি ব্যক্তিগতভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যে কবিতাটি শুনলাম তাজমিলুর রহমান তাজিমুর, ওনার হ্যাঁ, কণ্ঠে, তাজিমুর রহমান ওনার কণ্ঠে, ওনার কবিতা খুবই সুন্দর। আমি ফেসবুকে ওনার কবিতা পড়েছি আর খুবই ওনাদের পার্টিসিপেশনটা খুব ভালো লেগেছে। আমি অবশ্য আমরা যতই দুই বাংলা বলি না কেন, আসলে তো মাঝখানে একটা কাঁটাতারের বেড়া আছে। আমরা ফাঁক দিয়ে বাতাসের মতো উড়ে আসি, পাখির মতো উড়ে যাই, কিন্তু মাঝখানে তো একটা কাঁটাতারের বেড়া আছে, যেটাকে আমরা সাহিত্যের মধ্য দিয়ে পাখি বা বাতাস হয়ে ভেঙে দেই বারবার। রণ, একটু রণকে নিয়ে বলতে হয়। রণ আমার অত্যন্ত স্নেহভাজন। ও খুব ভালো একজন সংগঠক, অসংখ্য পরিচয়। আর ওর কণ্ঠ যদি সত্যিকার অর্থে মন দিয়ে আবৃত্তি করে, বাংলাদেশের যে কোনো আবৃত্তিকারের চেয়ে ভালো আবৃত্তি করবে। তো আমি রনু আছে, আপনারা সবাই আছেন, আমাদের সাম্মী আমাকে দাওয়াত করে এখানে নিয়ে এসে, ছড়া সংসদের আপনাদের যত সদস্য আছে সকলকে আসলে সকলকে সাহিত্যের এই সুবাতাসের মধ্যে নিয়ে আসার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আমাদের প্রিয় কবি তো অনেক অনেক ভালো লাগার কবি আছে, বিদেশে আছে, বাংলাদেশে আছে, ভারতে আছে, বিশ্বের অন্যান্য দেশেও আছে। তো বাংলা ভাষাভাষী যারা যারা বাংলা ভাষায় আমরা কথা বলি, বাংলা ভাষায় আমরা লিখি, তো আমাদের আসলে মেল বন্ধনটা একটু ভিন্নতর। রবীন্দ্রনাথ আমাদের পূজনীয় তো বটেই, কিন্তু নোবেল পুরস্কারটা এমনই একটি পুরস্কার যে পুরস্কারটা পেতে হলে তখন ইংরেজিতে লিখতে হতো। রবীন্দ্রনাথ কিন্তু বাংলাকে বিশ্বসভায় প্রতিষ্ঠিত করেছেন রবীন্দ্রনাথকে দিয়ে, তার গীতাঞ্জলিকে দিয়ে নয়। গীতাঞ্জলিকে দিয়ে উনি নোবেল পেয়েছেন, কিন্তু ওটা বাংলা গীতাঞ্জলি ছিল না, ইংরেজিতে লেখা গীতাঞ্জলি ছিল। তো আমরা গীতাঞ্জলির কারণে রবীন্দ্রনাথ আমাদের বিশ্বসভায় কবি সভায় প্রতিষ্ঠিত করেছেন, এটা আমরা বলবো না। রবীন্দ্রনাথকে দিয়েই আমাদেরকে বিশ্বসভায় প্রতিষ্ঠিত করেছে, এ কথাটাই আমি বলছি। আমাদের অনেক গর্ব আছে, নজরুল আমাদের গর্ব, জীবনানন্দ আমাদের গর্ব। সেই যে চর্যাপদ থেকে যে ধারা, গীতি কবিতার যে ধারাটি চর্যাপদের মধ্য দিয়ে রোপিত হয়েছিল, সেই ধারা আজকে বিভিন্ন ভাবে বাঁক নিতে 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 একটা পর্যায়ে এসে আজকে পরিণত অবস্থায় এসে পৌঁছেছে। আমি এটাকে পরিণত বলবো না, ঠিক নদীর ধারা মতো সামনে আরো অনেক বাঁক আছে, আরো অনেক পথ আছে। হয়তো আজকে যেটাকে আমরা অতি আধুনিক বলছি,
কাল হয়তো সেটা পুরাতন হয়ে যাবে। জীবনানন্দ যখন ছিলেন তখন জীবনানন্দই অত্যন্ত আধুনিক ছিলেন। কিন্তু এখন সেই আধুনিকতাকে প্রথম জীবনানন্দের আধুনিকতার মধ্যে আরো একটু আধুনিক যোগ করেছিলেন, আধুনিকতা যোগ করেছিলেন সৈয়দ আলী হাসান। ঠিক জীবনানন্দের ফর্ম থেকে বেরিয়ে এসে একটা নতুন একটা অন্য একটা আধুনিকতার স্পর্শনী লাগিয়েছিলেন বাংলা কবিতায়। তো এরপরে তো সময়কার আবু জাফর অবৈদুল্লাহ। হ্যাঁ, তো আপনি দেখেন আবু জাফর অবৈদুল্লাহ। হ্যাঁ, ওবায়দুল্লাহ তো আছেনই। এদিক উপরে দেখেন ফররুখকে আমরা স্বীকার করতে পারি না, জসিমউদ্দিনকে স্বীকার করতে পারি না, এক একজন এক এক কথা বলছেন। উপরে শক্তি, সুনীল, আমাদের শামসুর রহমান, আল মাহমুদ, তো এদেরকে প্রত্যেককে আমরা মানে এটা আমাদের গর্ব, এদেরকে আমাদের প্রচুর পাঠ করতে হবে। হ্যাঁ, নতুন যারা কবি আছেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা পাঠ করুন। দেশের কবিতা যেমন বিদেশি কবিতাও তেমন। বিদেশি কবিতা যদি আপনারা অনুবাদ সরাসরি পড়তে না পারেন, অনুবাদের মধ্য দিয়ে সেই কবিতাগুলো আপনারা পাঠ করার চেষ্টা করুন। চিত্রটা আপনাদের সাথে আপনারা আপনার কবিতার সাথে, আপনার ভাষার কবিতার সাথে বিশ্বের কবিতার যে একটি সম্পর্ক, বিশ্বের একটি নৈকট্য, এটা স্থাপন করতে। আর একটা জিনিস, আমরা এখন যে অবস্থাটায় আছি, আমরা আধুনিকতার যে ক্ষেত্রটায় আছি, আমরা সকলেই চেষ্টা করব এই ফর্মের কাছাকাছি। 1 দশক আগের যে কবিতাটা আমি যখন কবিতা লেখা শুরু করি তখন যে ফর্মেটা আমি, এখন কিন্তু সেই ফর্মেটটা থেকে আমি সরে এসেছি। কেন সরে এসেছি? সময় আমাকে সরিয়ে নিয়ে এসছে। কারণ দিনের পর দিন আজকে আমরা এখন একদম 0 দশকের কবিতা শুনে আমরা স্তম্ভিত হয়ে যাই। কারণ ওরা কবিতাকে শোনার জায়গা থেকে বোঝার জায়গায় নিয়ে এসছে। এখন কবিতা কিন্তু বুঝতে হবে। আগে আমরা ছন্দে শুনতাম, কবিতা আগে শ্রবণ করতাম, শুধু শ্রবণ করি না, কবিতার ভিতরে আমরা আত্মস্তম্ভে নিমগ্ন হই। কবিতা এখন নিয়ে আসতে হয়। তো এত উপমা, এত পরীক্ষা, এত অনুপ্রাস, এত মানে ওরা এত ভেঙে নতুন নতুন শব্দ ওরা নিয়ে এসছে, নতুন নতুন উপমা নিয়ে আসছে, চমকিত হয়ে যায়। তো এটা ওরা আমাদেরকে শেখাচ্ছে, আমরা ওদের কাছ থেকে শিখছি। যেমন আমরা আমাদের পুরুষদের কাছ থেকেও শিখেছিলাম। এই দুই শিক্ষাটাকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলছি। তো যে কথাটি আমি শেষ পাঠের মতো বলতে চাই, আমরা কবিতায়, যারা কবিতা লিখব তারা কবিতায় আত্মস্থ হব। আজকে যে নতুন যে ছেলেটি, মানে একদম 21 শতাব্দীর যে ছেলেটি কবিতা লিখছে, তাকেও আমরা পাঠ করার চেষ্টা করব। আর সেই আমার পূর্বপুরুষেরা যে কবিতাগুলো লিখে গেছে সেগুলো আমরা পাঠ করার চেষ্টা করব এবং নিজেরা তারপরে কবিতা লিখব। কথাটির সাথে একমত, আমি একমত। তুমি স্বামী বলেছিল ছন্দের কথা, আসলে কি বলে ছন্দ, মাত্রা, জ্ঞান কবিতার জন্য জরুরি। গ্রামারটাকে প্রথমে আত্মস্থ করতে হবে, তারপরে আমি যা কিছু করি না কেন। কারণ আমি যদি গান গাই, একটা গান আমি গাইতে পারি, একটা গিটার হাতে নিয়ে আমি একটা গান গাইতে পারি, কিন্তু গানটাকে নিজস্ব একটা ফর্মের মধ্যে রাখতে হলে আমাকে তাল লয় বুঝতে হবে, আমাকে তাল শিখতে হবে। তালের মধ্যে আমি রিডের বাইরে যেতে পারবো না, আমি আমার ওই মাত্রার মধ্যে আমাকে থাকতে হবে। কবিতারও একটা মাত্রা, মিটার আছে, আমাকে বুঝতে হবে আমি কত দূরে যাব, আমার শাখা প্রশাখা কত দূর বিস্তৃত, এরপরে আমি এগিয়ে যাব। আমি যদি বুঝে এগোই, আমি আর বেশি কিছু বলবো না। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আমি একটা কবিতা পাঠ করতে, আমরা যারা কবিতা শিখতে আছি, বিশেষ করে মধুমিতা কর্মকার, ওনার শুনলাম, আমি সত্যি মুগ্ধ। কবিতাকে ছাড়িয়ে যাওয়ার মতো বিশেষ কিছু। তো আপনি মুগ্ধ করেছেন আমাদের অভিনয় শৈলীতে। আমার এটা আসলে আমি যেভাবেই বলি না কেন, আমাদের কবিতা নিয়ে আল মাহমুদ একটি কথা বলতেন, সৃষ্টিকর্তার দান, কবিতা নাজিল হয়। সত্যিটা বলতেন কবিতা ব্রহ্ম।
আসলে আমরা যতই চেষ্টা করি না কেন, যতই পড়াশোনা করি না কেন, প্রত্যেকটা বিষয় আছে। আপনার এই যে বিষয়টা, আমি বিশ্বাস করি এটার মধ্যে উপর থেকে পাওয়া কিছু আছে, মনের কিছু ছোঁয়া আপনার মধ্যে চলে এসেছে। এজন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। এভাবে যেন আপনি আপনার অভিনয় শৈলী, আপনার সুর আপনি দিয়ে কবিতা কবিতা দিয়ে সবাইকে মুগ্ধ করতে পারেন। আর রণ তো বাংলাদেশে কবিতা করার কারিগর। রণ এখানে আছে, আছে, ওর হাতে অসংখ্য তরুণ কবি, বয়স্ক কবিও যারা সবে শুরু করেছে। সবাই তো তরুণ যারা শুরু করে, তো যে বয়সেরই হোক শুরু করাটাই বড় বিষয়। রণ শিক্ষার্থী হিসেবে তাদের পাশে আছে এবং এই প্রক্রিয়াটা সারা জীবন যেন চালিয়ে যেতে পারে, এজন্য আমি ওকে ব্যক্তিগতভাবে ওর জন্য আমি প্রার্থনা জানাই বিধাতার কাছে, এই শক্তি ও সাহস এবং এই কর্ম স্পিরিট যেন ওর আজীবন থাকে। আর আপনাদের এই আয়োজন আমাদেরকে এক, এজন্য আপনাদেরকে আমাদের আমরা সবাইকে যে নামেই ডাকি জানি তুমি সাড়া দেবে। হোক তা সে পক্ষীর অথবা পুষ্পের, হোক তা সে কোনো বৃক্ষ প্রাণীর, নামে কিবা এসে যায়, নামে কিবা এসে যায়। ব্রহ্মপুত্র কিংবা তিতা, নাম যাই হোক, তার অস্তিত্ব শুধু চল, শুধু চল আর আনন্দ। যে নামেই ডাকি না কেন, তুমি নিশ্চয়ই বুঝে নেবে আর জেনে যাবে সেই বৃষ্টির আও এবং তুমি সারা ভালোবাসার ধর্ম জলের শাওয়ার সমুদ্রের আমন্ত্রণে অবলীলা ভালোবাসা সে তো মেহেদি পাতার কোণে থেকে তীর্যকে ভেসে আসা আষাঢ়ের কোন রোদ, যার উষ্ণতায় মাতার প্রজাপতি প্রগল্ভ উড়ে যায় শূন্যলতায়। ভালোবাসা ডাকলেই সাড়া দেবে মায়াবী দিগন্তে ক্ষণিক ভাষা আর সেই প্রাণীর ঘুম, যে নামেই ডাকে না কেন, শালিক, তোতাটিয়া, মল্লিকা অথবা মালতী, কিংবা ডাহুক, ইলিশ, হরিণ অথবা বাঘিনী, জানি তুমি সাড়া দেবে। ভালোবাসার একটাই ধ্বনি, ভালোবাসি সেই ধ্বনি। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমি আছি, তবে আমি ধন্যবাদ। কিন্তু আপনার কাছে আবার আসবো, কিন্তু সময় অল্প থাকবে, কারণ আমরা অলরেডি 1 ঘন্টা প্রায় 15 মিনিটের মতো চলে গেছি। আমরা আরো 10-15 মিনিট থাকতে চেষ্টা করব, কারণ লম্বা করলে হয়তো বিরক্ত হতে পারে। যে আপনি একটা কথা বলেছেন যে কোভিড-19 আমাদেরকে সাহিত্য চর্চায় বা যোগাযোগের ক্ষেত্রে এই ভার্চুয়াল জগৎটার সাথে আমরা একটা পরিচিতি লাভ করেছি, যে অতি সত্য কথা। সারা পৃথিবীব্যাপী এই সেন্ট্রাল এশিয়া, মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট এবং সাউথ আমেরিকা, ব্রাজিল টাজিল এগুলিতেও সারা পৃথিবী জুড়ে, আর আমরা তো আছি, তো সারা পৃথিবী জুড়েই কিন্তু সাহিত্য আড্ডা হচ্ছে এবং কবিতা লেখা হচ্ছে। সেন্ট্রাল এশিয়ানরা তো এই কবিতা পড়া একটা তাদের মানে খুব প্রচলিত জিনিস। তারা চা খাবে আর কবিতা পড়বে সন্ধ্যায়, সেটা খুবই সুন্দর। আমি উজবেকিস্তানে আমি নিজেই দেখেছি, সামারখান, তাশকান্দে দেখেছি। তো যা হোক, আমি কবি শাহিন রেজাকে ধন্যবাদ জানাই যে চর্যাপদের কথা বলছেন। তো এই মুহূর্তে আমার চর্যাপদের একটু শ্লোক মনে হচ্ছে। ও, এর আগে আরেকজন, আপনি ছন্দের কথা বলেছেন, তো আমাদের প্রণব চৌধুরী ছিলেন, উনি নেত্রকোনার মানুষ।
এখন উনি নিরুদ্দেশ, মানে ভারতে আছেন কিন্তু কোনো যোগাযোগ নাই। উনি ছন্দ নিয়ে অনেক গবেষণা করতেন, বইও লিখেছেন। তো ধন্যবাদ শাহিন রেজা, আপনার 80-র দশকের কবি আপনি। আপনাকে চিনি, জানাশোনা মানুষ, কবিতা জগতে জানাশোনা মানুষ আপনি। তো আমার মনে হচ্ছে যে ওই চর্যার শ্লোকটা বলেই ফেলি। যোস বুদ্ধি সহিনী বুদ্ধি, যে বুদ্ধিমান সেই নির্বোধ। যোস চুর সহি সাদি, যে চুর সেই সাধু। নীতি নীতি শিয়ালা সিংহে সমঝুঝুই, নিত্য নিত্য শিয়াল সিংহের সাথে যুদ্ধ করে। এইটুক শ্লোক আমার মনে পড়লো যখন আপনি চর্যা গীতির কথা বলছেন। তো আমি এখন কার কাছে যাব? আবার তো যেতে ইচ্ছা করছে কবি, সাহিত্যিক, শিল্পী, কণ্ঠশিল্পী, অভিনেত্রী মধুমিতা কর্মকারের কাছে। আপনি রেডি আছেন, প্রস্তুত আছেন? হ্যাঁ, বললাম যে আমাদের সামনে তো একটা অদৃশ্য গণদেবতা রয়েছে। অসংখ্য চ্যাট আসছে কিন্তু আমি ভালো খুব একটা ডাইরেক্ট করতে পারছি না। যারা আছেন, আমাদের উৎপল গুণ আছে, সেই গানটা আমি যেটা গাইলাম ও গেয়েছিল। আমাদের জয়শ্রীদি আছেন, আমাদের শান্তিনিকেতনের বন্ধু আছেন। এটা আমি শান্তিনিকেতনে পড়েছি বিশ্বভারতীতে বাংলা নিয়ে, সুতরাং সেখানকার বন্ধুরা আমার রয়েছেন এবং কতদিন আগের আমাদের সেই যোগাযোগটা, আপনি ঠিকই বলেছেন, করোনা আমাদের পরাস্ত করতে সবটা পারেনি, নাহলে এরকম করে সাংস্কৃতিক মেলবন্ধন হতে পারতো না, অসম্ভব। সে আমি যেতাম আপনার দেশে, আমার দেশে একটা বিরাট পর্ব। তো সেইটা আমি বলছি যে আমি একটা সেই শান্তিনিকেতনের বন্ধু দের সব হারিয়ে ফেলেছিলাম। আবার একটা কোনো অনেক দিন পর, বহু বছর পর, যুগ পর আমি তাকে খুঁজে পেয়েছিলাম, মানে ফেসবুকে খুঁজে পেয়েছি। এবার এমন সময় খুঁজে পেলাম যে ও শতাব্দী ট্রেন, মানে আমাদের ভারতীয়, সেটা শিলিগুড়ি যাচ্ছে, আর আমি গৌড়ে করে, গৌড় এক্সপ্রেস ট্রেনে করে আমি যাচ্ছি সেকেন্ড ক্লাসে কলকাতায় প্রোগ্রাম করতে। ও তখন বিরাট চাকরি টাকরি করে। তো সেইটুকুই, মানে মাঝখানে একটা 3 নম্বর প্ল্যাটফর্ম, আর আমি হচ্ছে 1 নম্বর ট্র্যাকে রয়েছে। আমি দুটো ট্রেন ছেড়ে গেল, দেখা হলো না। তো তারপরে আমার একটা কবিতা আমি লিখেছি সেই বন্ধুর উদ্দেশ্যে, রোমন্থন নাম দিয়েছি। এই কবিতা আমাকে আগেও আর একটা লাইভে পড়তে বলেছিল, সেদিন সময় ছিল না বলে পড়তে পারছি না। তো দেবুর উদ্দেশ্যে আমি বলি, দেবু কবিতা আমাকে পড়তে বলেছিল, সেটা পড়ছি। দেবীপদও আছে শান্তিনিকেতনের। 4 ফুটের ব্যবধানে দুটো শক্ত রেলের পাত, যা অনায়াসে যায় পার হওয়া, তবু না পারার কারণটা জেনেও না জানার ভান করা। 4 ফুটের ব্যবধানে শক্ত দুটো রেলের পাত, ইচ্ছে হলেই গুড়িয়ে দেওয়া যায়, কিন্তু বুঝেও তা না বোঝার ভান করা। মনের নিস্তব্ধতাকে কাটিয়ে ঝড়ের বেগে জানান দিয়ে থামলো একটা কুলিন ট্রেন। জানলার নীলাভ আলোয় কেতাদুরস্ত শরীরগুলো মাখামাখি, যাত্রী স্বাচ্ছন্দ্যে 16 আনা মশগুল। অন্যদিকে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শীতের শুষ্ক খড়ি ওঠা জৌলুসীন ত্বকের মতো এক শীর্ণ রেল, তারই মধ্যে হরিপদ কেরানির মেয়ে। রাতভর স্বপ্ন দেখে, আবার ভাঙে নিজের হাতে। সে টের পায় কুলিন কামরার নীল আলো জড়িয়ে আছে তার গায়ে। হ্যালো, জাস্ট ওয়েট, কল এগেন লেটার, আই টেক হট স্যুপ। ও প্রান্তে দামি ধোয়া গড়িয়ে গড়িয়ে ছুতে চাইছে এ প্রান্তের সস্তা দরের মাটির ভাঁড়ের ধোয়া ওঠা চায়ের শুষ্ক অধর। বুকের নিচে জমা কথা আর চোখের নিচে কান্নার দাগ শুকোয়নি এখনো। কারণ ছাড়া চোখ ভিজে কেন বারবার? 50 ছুঁই ছুঁই জীবন, তবু কেন কান্না পায় মরণ? সাবেকি কলেজ মাঠে হারিয়ে যাওয়া স্মৃতি, আম্রকুঞ্জে অভিমান, দোলোৎসবের পলাশ সাজ, সোনাঝুরির অস্তরাগ, ওখানেই শেষ আমার ভূগোল। ডায়েরির পাতায় শুধুই দীর্ঘশ্বাস, কবিতা লেখা হলো না এবার। কারণ সত্যি কথা, কবিতার ভাষা নয়, কবিতার জন্য ভাষা জানতে হয়, কবি হতে হয়। সময় মেনে ট্রেন ছাড়ে, রাত ভোর জানলা খোলা,
বুকের ভেতর ডাকছে আকাশ, জানলার বাইরে অজস্র জোনাকি, তলহীন রেখাহীন অন্ধকার প্রকৃতি। আসলে জ্যোৎস্না দিয়ে সারা রাত তাঁত বোনা হলো না এবার। বাউন্ডুলে প্রকৃতি আজ বেশি নির্বিকার, নিরুত্তাপ। নিজেকে বোঝায় পৃথিবীর সমস্ত প্রেমের কবিতাই ভুল লেখা হয়েছে বোধহয়। জীবন আর প্রেম কোনো অদৃশ্য ডোবা বা নদী নয়, পুরোদস্তু সমুদ্রর, তাতে মন্থন হবে তো নিশ্চয়ই। আগুন পুষে রেখেছি গোপনে, তাই হলাহলেও মরেনি হৃদয়। হৃদয় কত মজার জিনিস, শুধু আত্মসুখ চায়, প্রাপ্তি হয়নি আজও, তবু কত সফল দেখায়। এই তো বেশ আছি, ব্যস্ত জীবন, ভিতরে বাইরে একা থাকি, একা বাঁচি, কার্নিশে কাপড় শুকোই, বাসন ধুই, যখন যেমন খুশি নিজের মতো উড়ি, ঘুম পাড়ানি গান গেয়ে নিজেকে ঘুম পাড়াই। ঘুম ঘুম চোখে অফিস যাই, রোজ নামচার দেতো হাসি হাসতে হাসতে, যন্ত্রণা ভুলতে চাই, কারণ যন্ত্রণা ছুলে আরো কষ্ট পাই। আমি শুধু বৃষ্টিতে ভিজতে চাই, এমন করে চাই যেখানে আমি ডুবে যেতে পারি অনায়াসে। আমি শুধু জ্যোৎস্নাতে ডুবে থাকতে চাই, এমন করে চাই যেন জ্যোৎস্না মাখা চাঁদ বুড়িও মুখ লুকোয়। আমি শুধু ৭ রঙা স্বপ্ন দেখতে চাই, এমন করে চাই যেন গরবিনী রামধনুও লজ্জা পায়। আমি গভীরতম প্রেম চাই, এমন করে চাই যেন শিকড়ের সন্ধান মাটিও না পায়। সমস্ত যাপনের শেষে আবার আমি ডানা গুটোতে চাই। নমস্কার। অসাধারণ, চমৎকার। আপনার ট্রেনের জানলার বর্ণনাটা অসাধারণ। আপনি Thank you. যখন রেল স্টেশনের কথা বলছিলেন, যে ১ নম্বর ২ নম্বর প্ল্যাটফর্ম, তখন মনে হচ্ছিল হাওড়া রেল স্টেশনে কুলিরা ডাকছে, কাহা হো কাহা হো। আচ্ছা, আপনি একজন আসলে শান্তিনিকেতনের সাহিত্য পড়া ছাত্রী। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আবৃত্তি, কবিতা, আপনার সবই খুব উচ্চমানের, এবং আমরা এখানে যারা আছি এর মধ্যে যারা কবি আছেন তারা সবাই গুণী। আপনি অসাধারণ গুণী। শামীম রেজা, শাহিন রেজা, সৈয়দ রৌনক, তাজিমুর রহমান, সবাই খুব উঁচু মানের মানুষ। আমরা কি এখন যেতে পারি সৈয়দ ডক্টর সৈয়দ রনু, অনেক গুণে গুণান্বিত কবি, আবৃত্তিকার, ওনার কাছ থেকে আবৃত্তি শুনবো যদি সম্ভব হয়। প্লিজ আমাদেরকে ধন্য করুন। ধন্যবাদ ডক্টর প্রিয় সঞ্চালক। ধন্যবাদ প্রিয় সঞ্চালক। আমি সবার কথা খুব মনোযোগ সহকারে শুনছিলাম। অগ্রজ কবি, প্রিয় কবি শাহিন রেজা, তার কিছু কথা আমাকে মুগ্ধ করেছে। মুগ্ধ করার কারণে দু একটি কথা আমি একটু সংযোগ করতে চাই সবিনয়ে কবি শাহিন রেজার কথার সাথে। কবি আল মাহমুদ জীবদ্দশায় বলেছিলেন যে একজন কবি তখন সার্থক কবি যখন তিনি ভালো শক্তিমান একজন প্রাবন্ধিক। তার মানে একজন কবিকে প্রবন্ধ লেখার ক্ষেত্রে পরীক্ষা এবং নিরীক্ষা দিয়ে এরপর কবিতা চয়নে, এই ০ দশকের কবিতা চয়নে আসতে হবে। এটি আমার কথা না, কবি আল মাহমুদের কথা। কেন আমি এই কথার ধারাপাত কিংবা এই কথার আবির্ভাব ঘটালাম সে কথাটি আমি বলবার চেষ্টা করছি। ফেসবুকে প্রচুর কবিতা, যেটি প্রিয় সঞ্চালক মহোদয় ইতিমধ্যেই বলেছেন যে আমাদের দক্ষিণ এশিয়ায় প্রচুর কবিতার চর্চা হয়ে থাকে। ফেসবুকের সুবাদে আমরা প্রচুর কবিতা প্রতিদিন পাচ্ছি। তা আমি প্রিয় সঞ্চালক মহোদয় সোহরাবউদ্দিন আকন্দ, তার দুটি শব্দ নিলাম। আমি দুটি শব্দ নিলাম মধুমিতা কর্মকার।
তিনি ভালো কবিতা লিখেন, তার ওইখান থেকে আমি 5টি শব্দ নিয়ে নিলাম। তাজিমুর রহমান অত্যন্ত চমৎকার কবিতা পড়েছেন, তার কাছ থেকে আমি 10টি কবিতা শব্দ নিলাম। আমি কবিতা নিলাম শাম্মী খানের কাছ থেকে 5টি, আমি কবিতা শব্দ নিলাম কবি শাহিন রেজার কাছ থেকে 20টি। এই শব্দগুলো নিয়ে আমি এলোমেলো শব্দগুলোকে বসাতে থাকলাম একটি কবিতার শরীর, একটি কবিতা নির্মাণ করে দিলাম। কবিতা ধন্যবাদ। বোধ এবং বোধনের খেলা। কবিতা কোনো অর্থ, সুনির্দিষ্ট কোনো অর্থ কবিতা প্রকাশ করে না। কাজে কাজেই আপনি এমন একটি অ্যাবস্ট্রাক্ট ফর্ম আমি নির্মাণ করলাম, এমন একটি চিত্রকল্প নির্মিত হলো যেটি আমিও বুঝলাম না। এই প্রেক্ষাপটে আমার একটি কথা আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বউ ঠাকরানকে কবিতা লিখে প্রথমে দেখাতেন, বউ ঠাকরান কবিতা দেখতেন, ইত্যাদি ইত্যাদি। তো একজন পাঠক, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, একজন পাঠক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করে তার সামনে উপস্থিত হলেন যে কবি, আমি এই কবিতার অর্থ করতে পারছি না, আপনি দয়া করে এই কবিতাটি অর্থ করে দিন। সময় স্বল্পতার কারণে আমি সংক্ষেপে বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবিতা 3-4 বার পড়ে তখন তিনি উত্তর দিলেন যে একজন কবির কাছে একটি কবিতার অর্থ জিজ্ঞেস করা রীতিমতো কবিকে বেজ্জতি করার সামিল। এই কথাটি যদি আমরা কোড এবং আনকোড করি, প্রিয় সঞ্চালক মহোদয়, সভাপতি মহোদয় এবং উপস্থিত যারা আছেন, তাহলে বুঝতে হবে যে কবিতা বোধের খেলা। এই বোধের খেলার সুযোগে আমরা যারা 00 দশকের মেধাবী তরুণ আছি, হ্যাঁ, আমরা খুব শব্দগুলোকে মেরে কেটে দিয়ে একটি উত্তর আধুনিকতার নামে একটি বেলাল্লাপানা করছি। না জানি ছন্দ, না জানি মাত্রা, না জানি অন্তমিল, না জানি কবিতার শরীর নির্মাণ করার কলা কৌশল, না জানি চিত্রকল্প নির্মাণ, না বুঝি আমি শিল্প, না বুঝি আমি শিল্প মান, না বুঝি আমি আপনার নন্দন তত্ত্ব, ইত্যাদি ইত্যাদি। যেটা কবি শাহিন রেজা বলতেছিলেন যে 00 দশক, হ্যাঁ ভালো কবিতা লেখা হচ্ছে, কিন্তু এমন কিছু কবিতা, যেমন আপনি কবি শাহিন রেজা যখন পড়লেন প্রেম প্রেম প্রেম, বারবার আমরা বুঝতেছিলাম যে আপনি একটি প্রেমের উপাখ্যান রচনা করবার চেষ্টা করেছেন। যখন কবি মধুমিতা কর্মকার পাঠ করলেন, তখন আমরা ওই যে কবিতা বুঝলাম যে তিনি একটি ট্রেনের একটি ইতিবৃত্ত বলে তার হৃদয় ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে, প্রেমের উপাখ্যান বলছেন। এই যে প্রেম, বিরহ ইত্যাদি ইত্যাদি, অন্তত ন্যূনতম একটি বোধ আমাদের ভিতরে কাজ করতে। কিন্তু উত্তর আধুনিকতার নামে কিংবা পোস্ট মডার্নিজমের নামে যে কবিতা চর্চা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে ভালো হচ্ছে, কিন্তু এমনও হচ্ছে যে সেই কবিতার অর্থ আমি নিজেই বলতে পারবো না। এই ক্ষেত্রে আরেকটি গল্প না বললে বোধ হয় আমার নিজের সাথে নিজেরই খুব বেইমানি করা হবে। আপনারা দয়া করে কেউ বিরক্ত হবেন না, এটি আমাকে বলতেই হবে। কথাটা হলো যে চিত্রশিল্পী 80 বছর বয়সে বিয়ে করলেন কবি শাহিন রেজা ভাই, ওনার নাম হলো কি যেন, ওই যে আর্ট করতেন, এখনো জীবদ্দশায় চিত্রশিল্পী আর্টিস্ট পিকাসো। আমি পিকাসোর কথা বলবার চেষ্টা করেছি। তিনি 70-75 বছর নাকি 80 বছর বয়সে বিয়ে করেছেন। আমি অ্যাকুরেট পরিসংখ্যানটি বলতে পারছি না, তবে 70 থেকে 80 হবে। তো পিকাসো বারবার তার চিত্রকর্মটি জাতীয়ভাবে পুরস্কার পাওয়ার জন্য তিনি উপস্থাপন করতেছিলেন। অন্তত কম করে হলেও 7 বার, এরকমই আমি আর্টিকেলে পড়েছি, 7 বার তার শ্রেষ্ঠ চিত্রকর্মগুলো বিভাগীয় পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে কিংবা প্রদেশীয় পর্যায়ে গিয়ে মার খাচ্ছে, জাতীয় পর্যায়ে সে পুরস্কার পাচ্ছে না। তো সে 12 বছর যে চিত্রকর্মগুলো করতেছিল, একটি ইয়ের উপরে, আপনার একটি আর্ট যেটাকে বলি আমরা আর্ট বোর্ডের উপরে তুলি মুছতে ছিলেন তিনি। তুলি মুছে মুছে এরপর চিত্রকর্মগুলো করতেছিলেন। ওই তুলি মুছতে মুছতে বিভিন্ন রকমের ওইখানে একটি অ্যাবস্ট্রাক্ট ফর্ম দাঁড়িয়েছে, কিংবা বিভিন্ন রঙের ওইখানে একটা খেলা হয়েছে। তো তিনি শেষ বছরে, মানে একেবারে শেষ সময়ে এসে এত রকম বিরক্ত হলেন যে তিনি ওই বোর্ডটি পাঠিয়ে দিলেন, যে বোর্ডের মধ্যে তিনি তার রং তুলি মুছতেন, ওই বোর্ডটি তিনি পাঠিয়ে দিলেন পুরস্কারের জন্য। তো বিচারক মন্ডলীরা ওই বোর্ডটিকে শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত করলেন।
তো শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হওয়ার পর যে তিনি যখন জাতীয়ভাবে তার দেশে শ্রেষ্ঠ হয়ে গেলেন, তখন তার ভেতরে একটি প্রশ্ন জাগ্রত হলো যে আমার এই চিত্রকর্মটি কিভাবে শ্রেষ্ঠত্ব হলো। তখন তিনি বিচারকদের কাছে ছুটে গেলেন। তো বিচারকদের কাছে ছুটে গেলেন, ছুটে গিয়ে তিনি বলবার চেষ্টা করলেন যে আমার এই চিত্রকর্মটি কিভাবে প্রথম স্থান অধিকার করলো। তখন বিচারক মন্ডলীরা বললেন যে আপনি এত অ্যাবাস্ট্রাক্ট একটি চিত্রকর্ম অঙ্কন করেছেন বা চিত্র তৈরি করেছেন যার অর্থ ভেদ করা অত্যন্ত কঠিন থেকে কঠিনতর। তো এর অর্থ আমরা বুঝতে পারিনি বলে এটাকে আমরা শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত করেছি। তা আপনি বলেন তো পিকাসো মহোদয়, যে এটা আপনি কি বোঝাতে চেয়েছেন, বা এটা কিসের মুদ্রা, বা এটা দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন? তখন পিকাসো হেসে দিয়ে বললেন যে এর অর্থ তো আমিও জানি। তো এখন কবিতা যদি এরকম হয় যে হ্যাঁ, কবিতা বোধের পদাবলী, কবিতা ভাবের পদাবলী, কবিতা স্পষ্ট কোনো বক্তব্য নয়, কবিতা কোনো স্লোগান নয়, কবিতা কোনো ফেস্টুন নয়, কবিতা কোনো ভাষণ নয়, কবিতা অস্পষ্ট একটি ব্যাপার, কিছু বোঝা যাবে কিছু বোঝা যাবে না, কিংবা একটি সার্থক কবিতা, কবি শাহীন রেজাদের মতো বিজ্ঞজনরা বা আপনাদের মতো বিজ্ঞজনরা একটি সার্থক কবিতা লিখবেন যারা কবিতা বিশ্লেষণ করেন, যারা কবিতা নিয়ে ক্রিটিসিজম করেন, তারা বিভিন্ন জন বিভিন্ন রকম অর্থ করবেন। মানলাম, আমি কথাটা মানলাম, কিন্তু কথাটা তো এরকম না যে আমি এমন কিছু লিখলাম আমি তুমি একদিন তাল গাছ, কবিতা হয়ে গেল। তাহলে তো খুব সমস্যা, যেটা উত্তর আধুনিকতার নামে চলছে। এই জায়গাটায় আমার একটি কথা, আমি ফেসবুকে কবিতা ওরকম ভাবে ফেসবুকে আমি খুব সরব ছিলাম না কোনোদিনই। আমার অনেকের সাথেই কথা হয় সংগঠন করতে গিয়ে, অনেকেই আমাকে বলতে চেষ্টা করেছেন, বোঝাবার চেষ্টা করেছেন যে আমি ছন্দ মানি না। তা আমি তাদেরকে কোনোভাবেই বোঝাতে পারছি না যে ছন্দ আর মাত্রা এক জিনিস নয়। অন্তমিল, আদ্যমিল, মধ্যমিল, মাত্রা, অক্ষরবৃত্ত, বৃত্তাবদ্ধ কবিতা আর হলো ছন্দ এক জিনিস নয়। আমি তাদেরকে বোঝাতে পারছি না। তারা বলতে চাচ্ছেন যে আমরা পোস্ট মডার্নিজমের নামে, আমরা উত্তর আধুনিকতার নামে আমরা ছন্দকে পরিহার করবার ডাক দিয়েছি। কিছু সংগঠন এরকম রাগ ঢাক করে ওপেনলি বলবার চেষ্টা করছে, যে জায়গাটায় আমার অত্যন্ত বিরোধ এবং কঠিনভাবে বিরোধ। আমি সবিনয়ে বলছি, কবি শাহীন রেজা আমার গুরু। আমি আগেই বলেছি আপনাদের কাছে যে সে 90 দশকের কবি, তার মানে সে আমার পরম পূজনীয়। আমি যদি তাকে আজকে সম্মান না করি, আপনাদেরকে সম্মান না করি, তাহলে আমার অনুজ আমাকে সম্মান করবে না। এ কথাটা আমি স্পষ্টভাবে জানি। কিন্তু আমার কথাটা হলো যে সে যে ঘোষণা দিয়ে নামলেন মাঠে যে কবিতা মধ্যে ছন্দের প্রয়োজনীয়তা নেই, কিন্তু সে অবচেতন ভাবে ছন্দ প্রয়োগ করছেন কবিতার শরীরে। আমি কোনোভাবেই তাকে বোঝাতে পারলাম না, অনেককেই বোঝাতে পারিনি যে কবির অবচেতন মনে ছন্দ বসবাস করে। ছন্দ হলো সাবলীল ভাবে পঠন পাঠনের একটি বিষয়। ছন্দকে যদি আপনি বৃত্তাবদ্ধ করে ফেলেন বা গুলিয়ে ফেলেন তাহলে তো সমস্যা। এই যে আমি কথা বলছি, এই কথার মধ্যে একটি ছন্দ আছে। আমি একটি প্রবন্ধ লিখছি, যে প্রবন্ধের মধ্যে একটি ধারাবাহিকতার ছন্দ আছে। এই ফ্যানটি ঘুরছে, ফ্যানের মধ্যে একটি ছন্দ আছে। ছন্দ পতন তখন ঘটবে যখন আমি হোঁচট খাবো কিংবা কথা আমি বলতে পারবো না। তো এই জায়গায় যদি আজকে এই মেধাবী তরুণরা চলে আসে যে আমরা ছন্দকে পরিহার করতে চাই, তাহলে আমাদের খুব ভাববার বিষয়, যারা আমরা অন্তত 90 দশকের লেখালেখি শুরু করেছি। আসলে তারা ছন্দ প্রয়োগ করছে অবচেতন ভাবে। এই জায়গাটি খুব সরব হওয়া দরকার। আপনারা যারা আমাদের অগ্রজ কবি আছেন তারা এই জায়গাটি ভাববেন যে ফেসবুকে যারা কবিতা লিখছে, যারা সংগঠন, যেমন নেত্রকোনা ছড়া সংসদ, আপনাদের দায়িত্ব হবে ছড়া সংসদ, যেহেতু আপনারা ছড়া মানে ছন্দের খেলা, অন্তমিলের খেলা। এখন অন্তমিল হলেই হবে না, অন্তমিলের নামে আপনারা গোজামিল দিচ্ছেন, অন্তমিলের নামে আপনারা অর্থমিল দিচ্ছেন, অন্তমিলের নামে আপনারা কোন মিল দিচ্ছেন না, অমিল করছেন। এখন অন্তমিল হলেই হবে না, মধ্যমিল লাগবে, আদ্যমিল লাগবে। এই বিষয়গুলো অন্তত ছড়া সংসদের দায়িত্ব হবে এই বিষয়গুলোকে উপস্থাপন করা। কবিতা লেখা খুব সহজ, খুবই সহজ একটি কাজ। সেটি হলো কয়েকটি শব্দ চুরি করে করে নিয়ে আমি বসিয়ে দিলাম আমার মনের মতো করে, যে শব্দগুলো বোঝা যায় না।
আপনি তো ছন্দের যাই হোক, এমন আমি কথা যে কথাটি বলছেন বলছিলাম যে আদ্যমিল, পাখি মধ্যমিল এবং অন্তমিলের যে কথাটি বলছিলাম, এই কথা থেকে আমি একটি ছড়া পাঠ করব। হুম, আমি একটি ছড়া, জি প্লিজ। আমি একটি ছড়া পাঠ করব না বাদ দিব? আপনি অবশ্যই পড়বেন, অবশ্যই পাঠ করবেন। হ্যাঁ, জি জি প্লিজ, আপনি প্লিজ, আপনি প্লিজ প্লিজ। হ্যাঁ বলুন, ছড়া পাঠ করুন, না অসুবিধা প্লিজ নেই। সঞ্চালক, আপনি যা বলতেছিলেন। আচ্ছা যাই হোক, আমি ও, ছড়া পাঠ আমি করবার আগে আমি আপনি যে কথাটি বলছিলেন, আমি বলছিলাম যে সমস্ত প্রকৃতি, যারাই প্রকৃতির সন্তান, গাছ থেকে শুরু করে আমি আপনি, সবখানি ছন্দ বিচরণ করে, সেটা আমরা খুঁজে পাই না। যে কোনো গাছের পাতা কিভাবে ছন্দ মিলিয়ে হয়, প্রতিটা জিনিসের মধ্যেই ছন্দ আছে। আপনি এমন একটা চমৎকার কথা বলেছেন যে কবি বলছে যে আমি ছন্দ মানি না, ব্যাকরণ, কবিতার ছন্দ মানি না, কিন্তু সে কিন্তু অবচেতন মনে সে কবি, সে ছন্দেই যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, একটা অসাধারণ উক্তি করেছেন, কথা বলেছেন। তো আপনি একটা ছড়া পড়বেন বলছিলেন, পড়ুন প্লিজ। ডক্টর রনক, ডক্টর রনো, সৈয়দ রনো, জি। আমি একটি ছড়া পড়বার আগে যে কথাটি আপনার একটি কথা আমাকে খুব মুগ্ধ করেছে। আমি হ্যাঁ 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 আপনার একটি কথা আমাকে মুগ্ধ করেছে, যে কথাটি হলো যে আপনি বলেছিলেন চর্যাপদের কথা। চর্যাপদের নিয়ে আমি একটি আমার বক্তব্যটি না হলে অসমাপ্ত হয়ে যাবে, অসমাপ্ত থাকবে, আমি বক্তব্যটি শেষ করবার চেষ্টা করছি। সেটি হলো, হাতক দর্পণ মাতক ফুল, নয়ন কঞ্জন মুখক তাম্বুল, হৃদয় গো মৃগমদ গে মুখ হারো, দেহ কো সর্বস গে হোক সারো, পাখি কো পাখ मीनो को पानी, জীব কো জীবন হাম উইসে জানি, তুহু কইসে মাধব কহ তুহ ময়, বিদ্যাপতি কহ দুঃখ দোহা হয়। এখন বিদ্যাপতি মানে চর্যাপদের একজন পদকার। এখন বিদ্যাপতি এই যে আপনার ছড়া কিংবা এই যে গীতি কবিতা কিংবা কবিতা লিখলেন চর্যাপদে, তিনি এই যে অন্তমিল, আদ্যমিল, মধ্যমিল মাত্রা ঠিক লিখলেন এই 1400 বছর আগে কিংবা 1400 বছরের আরো আগে। তখন কি ছন্দের আবির্ভাব ঘটেছিল? ঘটে। সে অবচেতন মনে তার হৃদয়ের ভিতরেই, একজন কবির হৃদয়ের ভিতরেই ছন্দ বসবাস করে, সেই থেকে সে এইটা লিখেছিলেন। তাহলে তো মোর ঘর নাহি পর বেশি, হারিত ভাত নাহি নিতিয়া বেশি, বেঙ্গ সংসার বট হিল যাই, দুহিল দুদু কি বেনতে জামাই। এখন এইখানে কি যে এই যে তিনি অন্তমিল করলেন, আদ্যমিল করলেন, মধ্যমিল করলেন, শাহজিয়া যেটাকে আমরা বলি চর্যাপদ, এই চর্যাপদে তিনি এইখানে ছন্দের প্রয়োগ করেছেন। ছন্দ যারা বিশারদ কিংবা যারা পণ্ডিত জনেরা ছন্দের যে আবির্ভাব ঘটিয়েছেন, তার চেয়ে অন্তত 300-500 বছর আগে তিনি এরকম আদ্যমিল এবং মধ্যমিল দেখিয়েছেন। যাই হোক, আমি আমার বক্তব্য আর লম্বা করবো না, দীর্ঘায়িত করব না, আমি আর কারো বিরক্তের উদ্ভব হব না, ছোট মুখে আর বড় কথা বলতে চাই না। আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনাদের উদ্যোগ অত্যন্ত ভালো লেগেছে। আর সর্বোপরি কথাটা হলো, আমি কবি শাহীন রেজার সাথে একসাথে হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি, এবং আপনাদের এই নেত্রকোনা ছড়া সংসদের অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে সবার সাথে অন্তত পরিচয়ের যোগসূত্র স্থাপন হলো। এই যোগসূত্র দীর্ঘদিন স্থায়িত্ব পাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি একটি কবিতা পাঠ করবার চেষ্টা করছি। প্লিজ। মানবিক গুণে দৃঢ়চিত্ত সবলের ঘৃণা দুঃখের জম, মানবিক গুণের দৃঢ়চিত্ত সবলের ঘৃণা দুঃখের জম, কাঙালের চোখে রক্ত ঝরে মারছে সীমার বেরয় দম, পানির তোরে ভাসছে ফেনা হযরত আলীর শক্তি চাই, পাহাড় গুলিয়ে বানাবো নদী তবেই যদি শান্তি পাই, ভাত কাপড়ের অভাব দেখি ঘুরছে মাথায় ঘূর্ণিপাক, গরিব দুঃখী পিষছে যারা বিশ্বায়নে নিপাত যাক, শয়নে স্বপনে প্রেমের বাঁধনে পাগল কেবল মজনু হয়, চণ্ডীদাসের ধৈর্য সাধন প্রেম সাগরে ওজান বয়, দেহ জমিনে লাঙল চালায় কৃষ্ণলীলা রাধার বোন, কাম আগুনে ঝলসে ওঠে নগর বাউল গুপ্তধন, ইয়াজুজ মাজুজ বদ্ধ ঘরে ঘুরছে কেবল চতুর্দিক, ঘুরছে মাটি সারা বেলা, ছুটছে ওরা দিক বিদিক, হাসান হোসেন ঘুমিয়ে কেন কারবালাতে যুদ্ধ চাই, বঙ্গমাতার রক্ত জাগে ঘুমের জন্য ওষুধ নাই। ধন্যবাদ মহতারাম সভাপতি,
ধন্যবাদ মাননীয় সঞ্চালক, ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যারা আজকের অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে অনুষ্ঠান কলঙ্কিত করেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, অন্যধারা সাহিত্য সংসদের পক্ষ থেকে অন্যধারাময় কাব্যিক শুভেচ্ছা এবং নান্দনিক অভিনন্দন জানিয়ে আমি আমার পর্ব শেষ করছি। ধন্যবাদ। আমাদের হাতে সময় খুব কম, সঞ্চালক আমাকে নির্দেশ দিয়েছেন, সরি আমাদের টেকনিক্যাল যে সাপোর্ট দিচ্ছে, যে সময় খুব কম আমাদের, যে আমরা মোবাইলে ব্যবহার করছি, হয়তো সেটা শাটডাউন হয়ে যেতে পারে, ব্যাটারি চলে যেতে পারে। তো যা হোক, আমি অবাক হলাম যে এখানে আমাদের বাংলাদেশের দুইজন কবি, স্বনামধন্য কবি ডক্টর সৈয়দ রনু এবং কবি শাহিন রেজা আল মাহমুদকে আমরা আসলে একটু ভুলেই গেছি বলতে গেলে, নানান কারণে। ওনার কথা, ওনার গুণের কথা বলেছেন, ওনার কবিতার কথা বলেছেন, অসাধারণ কবি তিনি। তো আমি এখন অনুরোধ করব কবি শাহিন রেজা, শাহিন ভাই শ্রদ্ধেয় কবি, 80-র দশকের কবি শাহিন রেজা খুব অল্প সময় একটু আমাদের সাথে অংশ নিন। আসলে বলার কিছু নাই, এত সময় দীর্ঘ হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। যারা আমাদের সাথে আছে তারা একটি কথা রণ যেটা বলেছে সে কথার সাথে আমি একমত। আধুনিকতার নামে আমরা যদি সিম্পলিফাই করি, আধুনিকতার নামে যদি আমরা মানে অর্থহীন কোনো কিছুকে তৈরি করি এবং সেটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা আসলে আধুনিকতা নয়। উত্তরাধুনিকতা মানে কোনো কিছু, তবে উৎপ্রেক্ষা নতুন নতুন শব্দ হবে, সময়ের দাবি। নতুনরা এগিয়ে যাবে, কেউ হয়তো সোজা পথে যাবে, কেউ হয়তো বাঁকা পথে যাবে, কেউ হয়তো অ্যাবস্ট্রাক্টনেস তৈরি করতে করতে নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে যে নিজেই হারিয়ে যাবে তার মধ্যে। আবার কেউ ঝলসে উঠবে প্রদীপের আলোয়। আর সত্যটা কি, সেটা সময়ের ব্যাপার। আমরা অতীতকে ফেলে এসেছি, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অতীতকে ফেলে নয়, অতীতকে ভুলে নয়, আমরা এগিয়ে যাব। নতুনের পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটি কথা সবসময় মনে রাখতে হবে, আমি যে মাটিতে জন্ম নিয়েছি, যেখানে আমার বীজ অঙ্কুরিত, সেই বীজের কাছ থেকেই যেন আমরা সবাই নির্যাস গ্রহণ করি এবং সামনের দিকে এগিয়ে যাই। কবিতা অ্যাবস্ট্রাক্টনেসের নামে কিছু তৈরি করে ছেড়ে দেওয়ার নাম কবিতা নয়। এই বলে আমি আমার শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ কবি শাহিন রেজা, আপনি চমৎকার ভাবে কিছু উপদেশ আমরা পেলাম যে নতুন প্রজন্মের কবিদের জন্য অন্তত বই বার করার আগে যেন একটু চিন্তা ভাবনা করে নেয়। তবে বই বার করলে প্রকাশক, প্রিন্টিং মিডিয়া যারা আছেন, মেশিন পত্র, বাইন্ডিং, সবাই উপকৃত হন। তো আপনার এই উপদেশটি সকলের জন্যই কাম্য, যে কবিতায় ছন্দ আসতে হবে, কবির মতো ছন্দ। এবং আপনি যে উপদেশটি দিয়েছেন এটি নতুন কবিদের জন্য, এই প্রজন্মের কবিদের জন্য খুব দরকার, খুব প্রয়োজন। ধন্যবাদ শ্রদ্ধেয় কবি শাহিন রেজা। তো এখন আমি তো যেতেই হবে আমাদের ভারতের কবি আজিমুর রহমানের সাথে। আমরা যেহেতু বাংলাদেশে, উনি আপনাদের মেহমান, আপনি 1 মিনিট একটু কথা বলবেন। আচ্ছা, তো উনি নেই, আজিমুর রহমান নেই। তো আমরা অনুরোধ করব আমাদের কবি, শান্তিনিকেতনের স্বনামধন্য ছাত্রী, এক সময়কার কণ্ঠশিল্পী, অভিনেত্রী মধুমিতা কর্মকার, আপনি 1-2 মিনিট কিছু আমাদেরকে উপহার দিন। আমি বলবো গান দিতে, একটু ছোট্ট একটা গান। এই অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যি ঋদ্ধ। আমি কথা দিয়ে 1.5 ঘন্টা কেটে গেল, আমি বুঝতেই পারলাম না। আর হচ্ছে যারা রয়েছে, পার্থসারথী ঝা আমার সাথে রয়েছে অনেক, এখন দেখছি চ্যাটে, তাদের নামগুলো বলা হয়নি। তারা যেমন এতক্ষণ ধৈর্য ধরে আমাদের শুনেছেন, আমাকে সহ্য করেছে। মৈত্রী আছেন, মীরা আছে, অনেকে আছে আমার বন্ধুরা।
এবং তারা এতক্ষণ বসে আছেন। আরো যাদের নাম বলেছি তারা তো আছেই। একটা গান একটুখানি এক লাইন দিয়ে শেষ করছি, যদি শাটডাউন হয়ে যায় হয়ে যাবে। জি গানের ওপারে শেষ হয়ে যায়। অখিল বন্ধু ঘোষের একটা রাগ একটুখানি করছি, এটা হয়তো মন পড়বে না। তিলক কামদের উপর। কেমনে জানাবো বলো শ্যামলায় ব্যথা মোর, কেমনে জানাবো বলো শ্যামলায়, তোমার বাঁশরি শুধু আমায় কাঁদাতে চায়, তোমার বাঁশরি শুধু আমায় কাঁদাতে চায়, কেমনে জানাবো বলো শ্যামলায় ব্যথা মোর, কেমনে জানাবো বলো শ্যামলায়, প্রেমলতা কাটিয়ে দেবলতা কাছে তুমি মরে গেছো ভুলে, মধুর বিনোদে জানি শোনে না তো দেখো হায়, কেমনে জানাবো বলো শ্যামলায় ব্যথা মোর, কেমনে জানাবো বলো শ্যামলায়, সারে মাগরে গা সারে মাগরে গা সারে মা পানি সারে মাগরে সারে রে সানি দা পা দা মাগরে রে মা পানি সা পা দা মা পা গা মরে গা সা, কেমনে জানাবো বলো শ্যামলায় ব্যথা মোর, কেমনে জানাবো বলো, কেমনে জানাবো বলো, কেমনে জানাবো বলো শ্যামলায়। সত্যি ব্যথা জানাতে পারছি না বলে এই গানটা আমি গাইলাম। আমার একদম এপার বাংলা ওপার বাংলা ব্যথা জড়িয়ে থাকলেও ভালোবাসার মধ্যে একটা ব্যথা থাকে। তো আজকে আমি সেই অনুভূতিটা পেলাম আপনাদের সবার সান্নিধ্যে এসে। আমি বিদ্ধ, আমি ধন্য। আমরা ধন্য, সবচেয়ে বেশি আমরা ধন্য বাংলাদেশের মানুষ, আমরা কবি যারা আছেন, আমি আশা করি যে ওনারাও ধন্য হয়েছেন, সবাই ধন্য হয়েছেন যারা আমাদের কথা শুনছেন, আলোচনাটি উপভোগ করেছেন, তাদের সবার কাছেই আমরা কৃতজ্ঞ, এবং যারা অংশ নিয়েছেন সবার কাছে কৃতজ্ঞ। এখন কথা বলবেন শাম্মী খান, আজকের সভাপতি কবি শাম্মী খান। মাননীয় সঞ্চালক, আমি কবি শাম্মী খানের কাছে একটি স্পষ্ট প্রশ্ন করব। সভাপতি মহোদয়, আপনি কি আমাকে শুনছেন? সভাপতি মহোদয়, আপনি কি আমাকে শুনছেন? জি জি শুনতে পাচ্ছি। আমি বলতে চাই যে আপনি, আমি যতটুকু জানি যে আপনি নেত্রকোনা ছড়া সংসদের মাননীয় সভাপতি। তা আপনার কাছ থেকে আমরা বিভিন্ন রকমের লিখা পঠন পাঠনে নিয়ে ঋদ্ধ হতে চাই। আপনার লিখার মধ্যে বিরহ এবং বিষাদ এবং যেটাকে আমরা বলি দ্রোহ এত বেশি কেন? এই বোধটা আপনার কিভাবে জাগ্রত হলো? ধন্যবাদ রুনু ভাইকে আমাকে এরকম একটি প্রশ্ন করা কিংবা আমাকে তুফান মুখে ফেলে দেওয়ার যেটা বলা। আমি সাধারণত আমার যে লেখায় আমি কি যে কষ্টের কথা থাকে, হ্যাঁ, যন্ত্রণার দীর্ঘশ্বাস না বেদনা ওরকম কিছু উপলব্ধিকে, সেটা শুধু কোনো নয়, কবির ব্যক্তিগত নয়, এটা হচ্ছে সমগ্র নির্যাতিত, বঞ্চিত এবং নিঃসঙ্গ নারী জাতিকে নিয়ে আমার লেখা। আর আমি কিছু ছোট গল্প লিখি, সেই ছোট গল্পের মধ্যেও সামাজিক বর্তমানে যে সমাজের যে নারী নির্যাতনের যে চিত্র, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ধনী গরিব দরিদ্র নির্বিশেষে সকল পরিবেশের সকল পরিবারের মধ্যে
এই কষ্টগুলা লুকায়িত থাকে, কারো কষ্টগুলা প্রকাশ পায়, আবার কারো ব্যথাগুলা গোপনেই থাকে। আমি সেই সমস্ত নারীদের নিয়ে আমার ওই লেখায় ফুটিয়ে তুলতে চেষ্টা করি। আমি কতটুকু সাকসেস হতে পারছি কিংবা পারবো সেটা গড নোজেস, কিন্তু আপনাদের দোয়া বলেন, আশীর্বাদ বলেন, আমি চাইবো যেন সকলের এই ব্যথাটাকে নিয়ে আমি কাজ করতে পারি। এই ব্যথা আমার একা নয়, এটা সমস্ত নির্যাতিত ব্যথিত নারীর কথা। ধন্যবাদ রনু ভাইকে। আচ্ছা, এখন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার ডাকে সাড়া দিচ্ছেন আপনারা এবং দীর্ঘ সময় ধৈর্য সহকারে এই অনুষ্ঠানে আপনারা থেকেছেন। আমাদের এই ঝরা সংসদ নেত্রকোনা, আমাদের ভবিষ্যৎ আরেকটি পরিকল্পনা আছে শিশুদেরকে নিয়ে, এবং এদেরকে আমরা অন্তর্ভুক্ত করব এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশু, কিশোরী এবং প্রত্যেকদের নিয়ে সাহিত্য অংশগ্রহণের পরিকল্পনা করব। আমি আশা রাখবো আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি এখন অনুরোধ করব এই জনাব সোহরাওয়ার্দী আকন্দ সাহেবকে, যে ওনাদের সবার কবিতা শুনেন, গান শুনেন, গল্প শুনেন, উনি কখনোই কোনো কিছু বলেন না। আমি আজকে ওনাকে অনুরোধ করব, উনি ছোট্ট পরিসরে একটু আবৃত্তি, ওনার কোনো একটা কিছু লেখা, কবিতা হোক, যে কোনো একটা লেখা যেন আমাদেরকে শোনান। ধন্যবাদ কবি শাম্মী খান, ছড়া সংসদের সভাপতিকে। আমি আজকে কবিতার মধ্যে আসবো না। হ্যাঁ, আরেকদিন হবে। হ্যাঁ, আরেকদিন হবে, আমাদের হাতে সময় খুব না, কম। আজকে না, সময় যতই কম থাক আপনি এক লাইন হলেও পাঠ করবেন, এটা আমাদের অনুরোধ। আমাদের অনুরোধে আমি আমার কবিতা আমি যদি কবিতা পড়তে হয়, আমি আবু জাফর কবিতা আমি পড়ব। আমার কবিতা পরে হবে, আরেকদিন হবে। নেটের সমস্যা ছিল ভাই, বেরিয়ে যেতে হয়েছিল। হ্যাঁ, আপনার কাছে আসবো, কিন্তু আপনি 1-2 মিনিট সময় পাবেন, কিন্তু এর মধ্যে আমাকে বলছে আমার কবিতা পড়তে। তো আমি আমার একজন প্রিয় কবির কবিতা পড়বো সেটি, আর আমি যদি কবিতা পড়তে হয় না হয় আরেকদিন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, মাগো ওরা বলে 21শে ফেব্রুয়ারির 1952 সন ভাষা আন্দোলন নিয়ে কথাটি লেখা কবিতাটি। মাগো ওরা বলে, কবি আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁই লতাটা নতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায়, উঠানে উঠানে সেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান বানে।
বিন্নি ধানের খই বাজে, খোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। ধন্যবাদ। তো এখন আমাদের ভারতের কবি আজিমুর রহমান, তাজিমুর রহমান, আমি শুধু নামে ভুল করি, তাজিমুর রহমান ভারতবর্ষের আনন্দ আনন্দ পত্রিকায় কবিতা আনন্দ ছাপা হয়, পত্রিকায় কবিতা ছাপা হয়, অনেক উঁচুমানের কবি। অনেক আসুন উঁচুমানের কবি। আসুন অল্প অল্প আপনি কিছু কথা শুনি, কবিতা শুনি। অল্প কিছু কথা শুনি, কবিতা শুনি। আসলে কবিতা নিয়ে তো আলোচনা একটু আগেই হয়েছে। কবি শাহিন রেজা এবং সৈয়দ রণ ভাই সুন্দর আলোচনা করেছেন। আমি যদি এভাবে দেখি, কবিতা মানববোধের স্পন্দন। কবি শব্দ ভাষা দিয়ে তাকে সাজিয়ে তোলেন, আমাদেরকে অন্য একটা দর্শনের সম্মুখীন করে দেন। তার তাত্ত্বিক বা ধারাবাহিকভাবে কবিতা চর্চার জায়গাটি নিয়ে এই মুহূর্তে সেই সময় নেই ব্যাখ্যা করার। আসলে আমার এক কবি বন্ধু বলেছিলেন, মৃতদেহের উপর জীবনকে প্রতিষ্ঠা করাই কবির কাজ। তিনি সেটাকে তৈরি করার জন্য কাজে লাগান শব্দকে, ভাষাকে, চিত্রকল্পকে সুন্দরভাবে। আমি একেবারে শেষ পর্বে এইরকম একটি অবস্থায় আমাদের সবার প্রিয় বাঙালি বঙ্গবন্ধুর উদ্দেশ্যে নিবেদিত একটি কবিতা পড়ে আজকের অনুষ্ঠান বিদায় নিই। জন্মান্তরের সামনে ক্রমে ছড়িয়ে পড়ে আগুনের মতো তোমার উচ্চারণ। 18 মিনিট খুব বেশি নয়, তবু 18 লক্ষ গুণ তীব্রতায় ছুঁয়ে যায় আমাদের সত্তা। আর গোটা রমনার মাঠ যেন এক অখণ্ড নিখিল। তুমি এলে আকাশের উচ্চতায়, ধানমন্ডি থেকে রেসকোর্সের পথে পথে অজস্র বাঁক, চোরা বালির মতো মৃত্যু, পড়শি রাজাকারের ওত পেতে থাকা, অথচ এক নীরব অভিজ্ঞানে ভরে যায় বাঙালি হৃদয়। বুকের ভেতর শব্দহীন বেজে ওঠে অক্ষরের সরগম। পুড়ে যাই আমরা একে একে, অসংখ্য তারাদের মতো হেসে ওঠে দেশ মহাদেশ। একটা জন্মান্তরের সামনে দাঁড়িয়ে শুধু নববধূর মতো চোখ তোলে প্রিয় বাংলাদেশ। আবার সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। অসাধারণ অসাধারণ অসাধারণ। মনে হচ্ছিল যে আমাদের কবি নির্মলেন্দ্রের কবি নির্মলেন্দ্রের কবিতা। নির্মলেন্দু গুণ এরকম একটা কথা, এরকম একটা কবিতা আছে তার। তো তো তাজিবুর রহমান, আপনাকে অনেক আপনাকে ধন্যবাদ। অনেক আমাদেরকে ধন্যবাদ। ধন্য আমাদেরকে করেছেন। ধন্য করেছেন। বাংলাদেশের মানুষ আমরা ধন্য হয়েছি এবং কবি, শিল্পী, অভিনেত্রী মধুমিতা কর্মকার আমরা ধন্য হয়েছি। আমাদের প্রিয় কবি শাহিন রেজা আছেন, ডক্টর সৈয়দ রনু অলরেডি কথা বলেছেন। তো এখন আমি কবি শাহিন রেজার 2 মিনিট কষ্ট দিব। আর বোধহয় বলার দরকার আছে কিছু? আমরা তো অনেক কথা বলে ফেলেছি। আমাদের আপনি যারা কিছু দর্শক, বলতেই হবে, আপনাকে কিছু বলতেই হবে। হ্যাঁ, বিষয়টা হলো কবিতা তো আসলে আমাদের হৃদয়ের, আমরা যেটাকে বলি কবিতাকে হৃদয়ের স্ফুরণ, আমাদের ভিতর থেকে আসা যে প্রস্রবণটা, এটাই তো কবিতা, যেটা অনর্গল বেরিয়ে আসে। তো আমরা ইচ্ছা করলে কবি হওয়া যায় না। কবিতা লেখাটা বা কবি হওয়াটা, এটা
উপরওয়ালার দান। চর্চা চর্চা করলে হয়তো একটা পর্যায়ে পৌঁছা যায়, কিন্তু প্রকৃত অর্থে কবিতা অনেক বিশাল জিনিস, অনেক বিশাল ব্যক্তি। তো তাজিমুর রহমান যেটা বললেন, চমৎকার, ওনার কবিতা ভালো লেগেছে আমার। আমি ব্যক্তিগতভাবে ওনার কবিতাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি। নেত্রকোনা ছড়া সংসদ সুদূর নেত্রকোনা থেকে ঢাকা কলকাতাকে একত্র করে ফেলেছে। আশা করি সারা বিশ্বকে তারা একত্র করে ফেলবে সাহিত্যের বন্ধনে, কবিতার বন্ধনে। তারা সমস্ত পৃথিবীকে একত্র করে ফেলবে। আমার শেষ কথা, কবিতা ছড়া আসলে গান, গানকে আমরা বলি কিন্তু সাধারণত গীতি কবিতা, এটা কবিতারই একটি অংশ। ছড়াও কবিতারই একটি অংশ। এই গীতি কবিতা থেকেই কবিতার উদ্ভব। একটা অংশ ভেঙে ছড়া হয়ে গেছে, একটা অংশ কবিতা। তো ছড়াকে আমরা কবিতার বাইরে ভাবি না, ছড়াও কবিতার একটি প্রাণ, একটি 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 অংশ। তো ছড়া সংসদ, নেত্রকোনা ছড়া সংসদ যে কাজটি শুরু করেছে, এই কাজটি অনেক দূর এগিয়ে যাক। আমরা তাদের পাশে আছি, পাশে থাকব। আর আজকের আয়োজনের যিনি উপস্থাপক, শ্রদ্ধেয় উপস্থাপক, জিনিসটি আমার কাছে খুব ভালো লেগেছে, সেটি হলো বিনয়। তিনি দেখছেন সময় চলে যাচ্ছে, তিনি দেখছেন অনুষ্ঠান ব্যাপ্তি বেড়ে যাচ্ছে, তবু তিনি কাউকে থামাচ্ছেন না, সবার মুখ থেকে নতুন কিছু শুনতে চাচ্ছেন। তো এ ধরনের উপস্থাপক পেলে সারা রাত হয়তো বসে বসে কথা বলা যাবে, কথা শোনা যাবে। আগামীতে এরকম উপস্থাপকের সাথে আবারও কোনো অনুষ্ঠানে আসার সুযোগ হবে। আর শাম্মীকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি আমাদের একটা প্রোগ্রাম হয়, এটা প্রতি তিন কবি, এখানে থাকে কানাডা থেকে থাকে মহাবন্তী, ও 80 দশকের কবি। কলকাতা থেকে থাকে, মানে ওখান থেকে থাকে সৌমিত বসু, আর বাংলাদেশ থেকে তো আমরা তিনজন এই অনুষ্ঠানটা। এটা কালকে রাতে হবে, কালকে রাত 10টায়। এটা কালকে আমাদের আলোচনাতে চলে আসবেন আপনি যার কথা বলেছেন, আল মাহমুদ। কালকে আমরা আল মাহমুদকে নিয়ে আলোচনা করব। সময় থাকলে আপনারা যুক্ত হবেন। ললিত কলা দিয়ে ললিত কলা বললেই ঢুকে যাওয়া যাবে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন জন যুক্ত হন অতিথি হিসাবে। মূলত আমরা 3 বন্ধুই এটাকে অর্গানাইজ করি, এবং বিভিন্ন রবীন্দ্রনাথ, জীবনানন্দ, নজরুল, শামসুর রহমান, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, না শক্তি হয় নাই, সুনীল গঙ্গোপাধ্যায়, এদের নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। তো এবার আমাদের আলোচনা হবে আল মাহমুদ নিয়ে। আল মাহমুদকে আমরা বাংলাদেশে যেভাবেই দেখি না কেন, কারো কারো কাছে আল মাহমুদ কিছুটা হলেও একটু মানে অ্যালার্মিং, কিন্তু ভারতে আমি সেটা দেখিনি। ভারতে সবার মুখে আমি আল মাহমুদকে দেখেছি। গেলে পরে তারা জিজ্ঞেস করতো মাহমুদের খবর কি, মাহমুদ কি লিখছে, মাহমুদ কি করছে। তার মৃত্যুর পরে আমি যখন ভারতে যাই, তো অনেকের কাছে যাওয়ার পরেই যতটুকু সময় বসেছিলাম, তার প্রায় অধিকাংশ সময় জুড়েছিলেন আল মাহমুদ। এটা হয়েছে তার কবিত্ব শক্তির কারণে। আল মাহমুদের কবিত্ব শক্তি আসলে যে কোনো কবির জন্য ঈর্ষণীয়, আর যে কোনো শিক্ষানবিশ কবির জন্য সর্বসময় পাঠযোগ্য, অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি সময় বাড়াতে চাই না। ভালো থাকুন, সুন্দর থাকুন, কবিতার সাথে থাকুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। কবি শাম্মী খান 1-1.5 মিনিটে কিছু কথা বলবেন, ধন্যবাদ দিবেন শুধু। সমাপ্তিটা। সবাইকে আবারও ধন্যবাদ। আজকের এই নেত্রকোনা ছড়া সংসদ এই সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করার জন্য এবং আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি, এবং আমি আশা রাখবো পরবর্তী কোনো এক সময়ে আবারও আমরা একসাথে মিলিত হব
এবং আড্ডায় মেতে উঠবো। আমি দুই বাংলার কবিদেরকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদ্যিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। সেই সাথে আমি সঞ্চালক সাহেবকে বলবো অনুষ্ঠানটি মুলতবি ঘোষণা করার জন্য। আর আমি আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। কবিবৃন্দ, আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। আমাদের এই সাহিত্য আড্ডা চলতে থাকবে, আবারও হয়তোবা দেখা হবে। আমাদের টেকনিক্যাল সাপোর্টে ছিলেন মুবাশশর ইলেকট্রনিক্স, মুবাশশর রহমান। তাকে অনেক অনেক ধন্যবাদ। তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, বলবো যে খুবই সহযোগী মানুষ এবং সহায়তা দানকারী মানুষ। তো আপনাদের কাছে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে ক্ষমা চাই। আর আবারও বলবো নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। আবার কখনো দেখা হবে হয়তোবা। আপনাদেরকে শুভরাত্রি। আজকে অনুষ্ঠান শেষ। স্যালুট এভরিওয়ান।